কিসের জন্য? তার একটা রিজন হচ্ছে যে ভাইয়া আমাদের অ্যাপের মধ্যে ক্লাসগুলো দেখতে কি রকম হয় সেই ইকোসিস্টেমটার সাথে তোমাদের সাথে পরিচয় করানো। তার কারণ আমরা তো ফেসবুকে লাইভ দেখে অভ্যস্ত, যারা যারা আমরা অ্যাপে কখনো আগে ক্লাস করিনি। কারণ অ্যাপে ক্লাস করতে হলে তো কোর্স কিনতে হয়। তো যারা যারা কোর্স কেনার আগে ক্লাস দেখতে চায় তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো সাজানো গুছানো এবং প্ল্যান করা হয়, যেখানে আমরা একটা মেইন ক্লাসে যেভাবে পড়াই ঠিক সেভাবেই তোমাদেরকে পড়াই, না কম না বেশি, যাতে করে তোমরা রিয়েল ক্লাস দেখতে কিরকম হয়, পড়তে কিরকম হয়, শুনতে কিরকম হয় সেটা তোমরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করতে পারো। তো এই জন্য তোমাদেরকে এই ক্লাসগুলো আয়োজন করা হয়। তো অ্যাকাউন্টিং এর জন্য আমাদের আজকের হচ্ছে এই ফ্রি ক্লাসটা, যে ফ্রি ক্লাসে আজকে আমরা যে জিনিসগুলো পড়বো, ফ্রি মানেই যে খেললাম ব্যাপারটা কিন্তু এরকম না। আজকের ক্লাসে আমরা যা পড়বো, বিলিভ মি অর নট, এখান থেকে তোমার পরীক্ষায় মাস্ট 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 প্রশ্ন আসবে। এন্ড তোমার কপাল যদি ভালো হয়ে থাকে, এখান থেকে তুমি এমসিকিউ তে মিনিমাম 3 থেকে 4 মার্কের কোশ্চেন আজকের ক্লাস থেকে কম পাবা, এবং সিকিউ তে 1 2 3 4 মিনিমাম 6 মার্কের কোয়েশ্চেন তুমি আজকে ক্লাসে কমন পাবা। তো যদি আমরা প্রপারলি পড়ি এবং আমাদের লাগ একদম প্রপারলি মিলে যায়, তাহলে অলমোস্ট 10 মার্ক আজকের 1.5 ঘন্টা ক্লাসকে কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে। তো ভাইয়া কিন্তু মিথ্যা কথা বলতেছে না, মিথ্যা কথা যে বলতেছে না তার সত্যি মানে তার প্রমাণ কিন্তু আমরা এখন যদিও পাবো না, বাট তোমাদের আগামী 2 বছর, বিকজ আমরা এইচএসসি 27 ব্যাচের জন্য এই পুরো জিনিসটা অর্গানাইজ করতেছি। তো আগামী 2 বছর তুমি আজকে যে ক্লাসটা করবা এখান থেকে মিনিমাম তুমি যদি 2 বছরে অ্যাকাউন্টিং এর 1 2 3 4 4টা মানে অর্থাৎ 400 মার্কের এক্সাম দাও, এই 400 মার্কের মধ্যে মিনিমাম 40 মার্ক তুমি কমন পাবা। আর যদি একটা এক্সামের হিসাব করি তাহলে অলমোস্ট 10 মার্ক আমরা আজকের ক্লাসটা থেকে কমন পাইতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে? পড়া শুরু করতে হবে। তো আমরা পড়া শুরু করে দিই। তো 8:30টায় যাদের কেমিস্ট্রি ইকোনমিক্স ক্লাস আছে, আর তো আসলে ইকোনমিক্সে ভর্তি হয়ে গিয়েছি, ইকোনমিক্সের পেইড স্টুডেন্ট, তারা 8:30টা পর্যন্ত দেখো আমরা আসলে কি করে, তারপর পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। আর অ্যাকাউন্টিং পেইড ব্যাচে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো তাহলে ভাইয়া বলি, আমরা কিন্তু পেইড ব্যাচে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়াবো। তো তোমাদের নো টেনশন, ডু ফুর্তি। সো আপাতত যারা আমরা কখনোই এই কোর্সটা কিনে দেখতে চাই, জানতে চাই কোর্সটা কিরকম হয়, পড়ানো কিরকম হয়, তারা আমরা দেখি। আর যারা পেইড কোর্সে আছো তারা দেখবে তাদের অনেক পরে কিন্তু এই স্লাইডটা আছে। সো তোমাদের একটা কিন্তু রিভিশন এখানে হয়ে যাইতে পারে। সো ওকে, আজকে আমাদের পড়া আমরা শুরু করি। ওকে, না যারা পেইড ক্লাসে আছি, যারা পেইড কোর্সে অলরেডি এনরোল আছি, তাদের জন্য এই ক্লাসটা একদমই নেসেসারি না। এই ক্লাসটা শুধুমাত্র যারা পেইড কোর্সে নাই তাদের জন্য, ঠিক আছে? আর কারো যদি মনে হয় যে ভাই আমি পেইডে আছি তাও ক্লাসটা করে দেখতেছি, করতে পারো, নোট, এখানে কোনো সমস্যাই তো নেই, ঠিক আছে না? ওকে, যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করতে পারি। ওকে, শুরু করি। তো আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস দেখবো। দুইটা জিনিসের একটা পার্ট হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। সো হিসাব সমীকরণের মধ্যে আমরা হিসাব সমীকরণ টপিকটা খুবই ছোট মনে হয়, কিন্তু হিসাব সমীকরণ টপিকটা থেকে এইচএসসি বলি, অ্যাডমিশন বলি, দুই জায়গাতেই প্রশ্ন আসে। আর এরপরে জাবেদা, বাট জাবেদা আজকে আমরা একদম রেগুলার জাবেদার মতো করে অবশ্যই পড়বো না। তার কারণ আমাদের 1 নাম্বার ক্লাস আর 2 নাম্বার ক্লাস, মানে লাস্ট 2টা ক্লাস যেটা ফেসবুক পেজ থেকে হয়েছে লাইভ, যেটা লিংক আমি গ্রুপে অনেক অনেক অনেকবার দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে বেসিক জাবেদার পার্টটা শেষ করে ফেলতে পারবা। যারা যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি ক্লাসের পরে ওইটাও আরেকবার দিয়ে দেবো, তাহলে ওইখান থেকে দেখে নিও, তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না। আজকের ক্লাসে আমরা জটিল জাবেদা নিয়ে কথা বলবো। তো জটিল জাবেদা কি কিভাবে করে সেটা আমরা জানবো, আর হিসাব সমীকরণ নিয়ে জানবো। আর লাস্টে যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিসাবের বিভিন্ন শ্রেণী বিভাগ। সো আমরা শুরু করে ফেলি, তাহলে আস্তে আস্তে আমরা পুরোটা শেষ করতে পারবো। ওকে, এবার আমরা আমাদের পড়া শুরু করি। তো পেইড ব্যাচে যদি টপিকটা আমরা গত ক্লাসে শেষ করছি, তো তোমরা যারা পেইড ব্যাচে স্টুডেন্ট না তারা আজকে এখন থেকে দেখো। তো হিসাব সমীকরণ তোমরা যদি আমাদের বইয়ের পৃষ্ঠা উল্টাও তাহলে দেখবা বইয়ের মধ্যে লেখা আছে a = l+y। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর হিসাব সমীকরণ। তো সমীকরণের মধ্যে আমাদের উপাদান কয়টা ভাইয়া? 3টা। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, আর ওই হচ্ছে কি ভাইয়া? মালিকানা সত্ত্ব। এখানে মজার বিষয় হচ্ছে আমাদের দুই পাশ কি হইতে হবে ভাইয়া? আমাদের এই দুই পাশ হতে হবে সমান। আর একটা জিনিস যদি আমরা ভালো মতো জানতে চাই, তোমরা দেখবা যে যখন আমাকে বলে যে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলতে কি বুঝো, তখন কিন্তু সমীকরণে যে কোনো এক সাইডে পরিবর্তন হয়, এই সাইডে পরিবর্তন হয়, নাহলে এই সাইডে পরিবর্তন হয়। তো এই সাইডে পরিবর্তন বলতে কি বুঝাচ্ছি? তখন হয় a+a-। এটা বুঝলে এটা আমাদের জন্য কোন ধরনের পরিবর্তন ভাইয়া? গুণগত
বা কাঠামোগত পরিবর্তন। আবার যদি এই সাইডে কোনো পরিবর্তন হয়, ফর এক্সাম্পল দায় বৃদ্ধি, দায় হ্রাস, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, এগুলো আমাদের জন্য কি ভাইয়া? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তো তোমরা অনেক সময় দেখবা তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে কোয়েশ্চেন আসছে নিচের কোনটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তোমরা তখন যে কাজটা করবা, ওই পার্টিকুলার যে লেনদেনটা বলে দিবে ওটা জাবেদা করবা, জাবেদা করে দেখবা দুইটা পক্ষ কি, যদি দুইটাই সম্পদ হয়, মানে ফর এক্সাম্পল আমি বললাম নগদে আসবাবপত্র ক্রয়, জাবেদা কি ভাইয়া? আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্র একটা সম্পদ, নগদ একটা সম্পদ। তো যে জাবেদা দুইটা পক্ষই সম্পদ হয়, অথবা যে জায়গায় জাবেদায় দুইটা পক্ষই দায় হয়, ফর এক্সাম্পল মানে প্রদেয় হিসাব থেকে প্রদেয় বিল সৃষ্টি, এরকম একটা হিসাব হতে পারে। অথবা হ্যাঁ, আপাতত এইটাই। তো আমি প্রদেয় হিসাব কমায় ফেললাম আর প্রদেয় বিল বাড়ায় ফেললাম, প্রদেয় বিলের দায়টা বাড়ায় ফেললাম। তো তখন আমার প্রদেয় হিসাব যখন কমে যাবে, প্রদেয় হিসাবটাকে আমি বাড়ায় দিলাম মানে কমায় দিলাম। তো প্রদেয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল ক্রেডিট। তো একটা দায় কমলো আর একটা দায় বাড়লো, তো এক শুধু দায় পাশে প্রভাব পড়তেছে। আবার যদি এরকমও হয় যে একটা জাবেদা শুধু মালিকানা সত্ত্ব পাশে প্রভাব পড়তেছে, এগুলোকে আমরা কি বলি ভাইয়া? এগুলোকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো জাবেদা এরকম হয় যে এল প্লাস ওই মাইনাস অথবা ওই প্লাস এল মাইনাস, এটা ভাইয়া কখন হয়? ক্রয় ফেরতের জাবেদা, বিক্রয় ফেরতের জাবেদা যদি আমরা একটু তাকায় দেখি। সো ক্রয় ফেরতের জাবেদা এটা মানে একদম এক্স্যাক্টলি হয়। সো ক্রয় ফেরতের জাবেদা জানি কি ভাইয়া? পাওনাদার ডেবিট আর ক্রয় ফেরত কি হয় ভাইয়া? ক্রেডিট হয়। সো পাওনাদার আমার জন্য একটা দায়, আবার ক্রয় ফেরত আমার জন্য কি ভাই? এটা আমার জন্য একটা বিপরীত ব্যয়। সো বিপরীত ব্যয় হইলে কি হয়? বিপরীত ব্যয় হইলে আমার মালিকানা সত্ত্ব প্লাস হয়ে যায়। তো যদি ওই জাবেদাটা হয় তখন আমার জাবেদার প্রভাবটা কি হয়? আমার ক্রয় ফেরত আছে, জাবেদা কি ভাইয়া? পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। সো পাওনাদার দায়টা কমে গেল, সো দায় কমলো, এই যে এইখানে দায়টা কমে গেল। আর এই যে ওই যদি আমার ক্রয় ফেরত আসে তখন আমার মালিকানা সত্ত্ব কি হয় ভাইয়া? বৃদ্ধি পায়। সো যদি আমাদের এইরকম কোন সিনারিও হয়, মানে জাবেদা করলে দুইটা পক্ষ, মানে আমাদের এখানে সমীকরণ থেকে তাকায় দেখি, এই কথাটা কিন্তু আমি পেইড ব্যাচের ক্লাসেও বলি নাই। সো পেইড ব্যাচের ক্লাসে এটা আমরা একটু পরে আলোচনা করব, বাট যারা আজকে ফ্রি ক্লাসটা করতেছি, পেইড ব্যাচের স্টুডেন্টরা যারা মানে করতেছি, ওদের জন্য এটা একটা এক্সট্রা বোনাস। ওকে, জিনিসটা হচ্ছে আমাকে যখন কোন একটা প্রশ্নে বলবে নিচের কোনটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, গুণগত কাঠামোগত দুইটা সেম জিনিস, সো নিচের কোনটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, তখন আমরা যেটা করব ওই পার্টিকুলার লেনদেনের জাবেদা করব। জাবেদা করার পরে যদি দেখি দুইটা পক্ষ সেম, মানে কি ভাইয়া? দুইটা পক্ষই সম্পদ, মানে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, এখানে দুইটা পক্ষই কি ভাইয়া? সম্পদ। তারপর যদি কোনো জাবেদায় দেখি দুইটা পক্ষই দায়, কোন জাবেদায় যদি দেখি দুইটা পক্ষই মালিকানা সত্ত্ব, তখন সেটা আমাদের জন্য কি ভাইয়া? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর একটা এখানে এডিশন আছে, যদি আমরা দেখি, দেখো ভাইয়া এইখানে এ একাই একটা পক্ষ আর এল আর ওই দুইজন মিলে একটা পক্ষ। সো যদি আমাদের কোন লেনদেনে এরকম হয় যে এল প্লাস ওই মাইনাস, এটা আমার জন্য কি ভাইয়া? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সো গুণগত বা কাঠামোগত পরিবর্তনের সংজ্ঞা হচ্ছে যেখানে পরিবর্তনটা যে কোনো এক পাশে হয়। সো এখানে এ একা একটা পাশে আছে আর এল আর ওই দুইজন মিলে একটা পাশে আছে। মানে এটা হচ্ছে ভাইয়া ওই ব্যাডমিন্টন খেলার মতো, যেখানে মনে করো বলছে যে একজন খেলা খুব ভালো পারে, সো ও বলছে যে আচ্ছা তোরা ওই পাশে দুজন দাঁড়া, আমি এই পাশে একজন দাঁড়াচ্ছি, এবার খেল। সো এইখানে এ একাই দাঁড়ায় আছে আর এল আর ওই দুইজন মিলে দাঁড়ায় আছে, ঠিক আছে? সো এ একাই একটা পক্ষ আর এই দুজন মিলে একটা পক্ষ। সো গুণগত বা কাঠামোগত পরিবর্তনের সংজ্ঞা হচ্ছে যেখানে পরিবর্তনটা যে কোনো এক সাইডে হয়, হয় এই এ সাইডে হবে অথবা এল আর ওই সাইডে হবে। তো যখন এরকম হয় তখন সেটাকে আমরা কি বলি ভাইয়া? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সো এইখানে যদি কোনো লেনদেন দিয়ে এরকম হয় অথবা কোনো লেনদেন দিয়ে এরকম হয়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যদি কোনো লেনদেন দিয়ে দুই পাশেই প্রভাব পড়ে, এটার এক্সাম্পল অনেকগুলো আছে, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, তারপর হচ্ছে বিজ্ঞাপন প্রদান। তো বেতন প্রদানের যাবে দেখি ভাইয়া? বেতন ডেবিট, নগদান ক্রেডিট। সো বেতন দিলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর এদিকে নগদান হিসাবের জন্য নগদ টাকা দিয়েছি, নগদ টাকা কি হয়ে যায়? গেছে ভাইয়া? কমে গেছে। সো বেতন দিলে
ওই মাইনাস, আর এদিক থেকে নগদ টাকা কমে গেছে এ মাইনাস। ঠিক আছে, এখানে পরিবর্তন দেখো তো ভাইয়া, দুই সাইডে পড়তেছে না? যদি আমি বেতন দেই, বেতন ডেবিট নগদান ক্রেডিট, বেতনের জন্য আমার কি হয়, বেতনের জন্য আমার যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের ওই বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর নগদের জন্য আমার কি হয় ভাইয়া, সম্পদ হ্রাস পায়। এখানে একটু তাকায় দেখি আমার পরিবর্তন এখানে দুই সাইডে হচ্ছে না, একবার ওই এর মধ্যে একবার এর মধ্যে। তারপর মনে করো বললাম ঋণ পরিশোধ, যদি আমি ঋণের টাকাটা পরিশোধ করে দিই, জাবেদা কি হয় ভাইয়া, ঋণ ডেবিট নগদান ক্রেডিট। তো ঋণ আমার জন্য একটা দায়, দায়কে আমরা প্রকাশ করি এল দিয়ে। আর এল, এল এর অবস্থা খারাপ হয়ে গেছে, সো এলটা একটু ঠিক করি। এল তুমি ঠিক হয়ে যাও। সো এল ঋণটা প্রকাশ করার দায় এল, আর এ নগদানকে বুঝে আমরা কি দিয়ে প্রকাশ করি, নগদান আমার জন্য একটা সম্পদ, ওকে এ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, সো এল দায়টা কি হয়েছে ভাইয়া, কমে গেছে নাকি বেড়ে গেছে? দায় যদি আমাদের ডেবিটে থাকে তাহলে দায়টা কমে যায়, আর সম্পদ যদি ক্রেডিটে থাকে সম্পদ কি হয় ভাইয়া, কমে যায়। সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায়, ক্রেডিটে থাকলে হ্রাস পায়। দায়ের ক্ষেত্রে দায় যদি আবার আমাদের কোন জায়গায় যদি থাকে, দায় যদি আবার আমাদের ডেবিটে থাকে তখন হ্রাস পায়, ক্রেডিটে থাকলে বৃদ্ধি পায়। ঠিক আছে, সো এখানে ঋণ ডেবিট নগদান ক্রেডিট। সো ঋণ যদি ডেবিটে থাকে ঋণটা কি হয়েছে ভাইয়া, হ্রাস পাইছে, আর নগদান যেহেতু ক্রেডিট, এটা আমার জন্য সম্পদ, সম্পদ যখন আমি দিয়ে দিছি, নগদ টাকা দিয়ে দিছি, সম্পদ কি হিসেবে কমে গেছে। সো এখানেও যদি আমি তাকায় দেখি পরিবর্তনটা এক সাইডে নাকি দুই সাইডে ভাইয়া, একবার এর সাইডে একবার এল এর সাইডে, এখানে একবার এর সাইডে একবার ও এর সাইডে। যখন আমাদের পরিবর্তনটা এরকম দুই সাইডে হয় তখন সেটাকে আমি কি বলি ভাইয়া, নিট পরিবর্তন। ঠিক আছে, নিট বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, একটা পরিবর্তন হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আর একটা পরিবর্তন হচ্ছে নিট পরিবর্তন। ঠিক আছে, নিট বা পরিমাণগত পরিবর্তন। তুমি যদি বইয়ে যাও তখন বইয়ে এই চ্যাপ্টারটা স্পেসিফিক লেখা আছে, বইয়ে পড়ে কনফিউশনের অনেকগুলো জায়গা ক্রিয়েট হয়, বাট বিলিভ মি তুমি যদি এতটুকু বুঝতে পারো তুমি জীবনও এই এমসিকিউটার কোনো জীবনও তুমি ভুল করবে না। জাস্ট এমসিকিউ দেখবা, এটা এমসিকিউ হচ্ছে রিটেনে জীবনে জিজ্ঞাসা করে না, করার কথাও না। রিটেনে যেটা জিজ্ঞাসা করতে পারে কতে দিয়ে বলতে পারে নিচের কোনটা কোনটা গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন, অথবা নিচের কোনটা নিট বা পরিমাণগত পরিবর্তন, এটা ক নাম্বারে অর্থাৎ 2 মার্কের জন্য জিজ্ঞাসা করতে পারে। বাট মোস্টলি এই কোয়েশ্চেনটা এমসিকিউ তে জিজ্ঞাসা করে। আর তোমরা যেহেতু কলেজের ফার্স্ট ইয়ারের যে কলেজে কোশ্চেন কঠিন করতে চায় সেই কলেজে এই কোয়েশ্চেনটা করবেই করবে, এটা মাস্ট। সো আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব, কোয়েশ্চেন আগে দিবে যে লেনদেনটা আমাকে দিবে, ফর এক্সাম্পল বললো বেতন প্রদান, আমরা ওই লেনদেনের শর্টকাট জাবেদাটা করব। সো জাবেদা যদি এখন কারো প্রশ্ন ভাই জাবেদা তো পারি না, সো তার জন্য বলি ভাইয়া আমরা এর আগে দুইটা ফ্রি ক্লাস নিছি, যে ফ্রি ক্লাস দুইটা ফেসবুকে নিছি, ওই ফ্রি ক্লাস দুইটা লিংক আমি আজকের ক্লাস শেষে ওখানে পোস্ট করে দিব এইচএসসি 27 স্টার স্টুডেন্ট এই গ্রুপটার মধ্যে। জাস্ট কষ্ট করে দেখে নিও। আর যদি কারো মনে যে ভাই আমি কোনো গ্রুপে টুপে যাইতে পারবো না, তাহলে 10 মিনিট স্কুলের মেইন পেজে যে একটু নিচে স্ক্রল করে, অনেক দূর স্ক্রল করে যাওয়া লাগবে, বিকজ গত মাসের ক্লাস, সো অনেক নিচে গেলে এই ক্লাসটা খুঁজে পাবা, ওখান থেকে ভাই দেখে নিতে পারবা। ওকে, সো নো টেনশন, দুপুর তারপর আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। সো বেসিক জাবেদা যদি আমরা পারি তাহলে বেতন প্রদান, জাবেদা কি, বেতন ডেবিট নগদান ক্রেডিট। আচ্ছা, এখানে বেতন আমার জন্য কি ভাইয়া, একটা ব্যয়, ব্যয় কি হয় ভাইয়া, ওই মাইনাস হয়। আচ্ছা, আর নগদান দিলে ভাইয়া কি হয়, এ মাইনাস হয়। এখানে পরিবর্তনটা কয় সাইডে হয়েছে, সো এখানে আমার সাইড বলতে কি বুঝে, এ একাই একটা সাইড বা একাই একটা পক্ষ, আর এল আর ওই দুইজন মিলে একটা পক্ষ। সো যদি আমার পরিবর্তনটা যে দুই সাইডে হয়, যেমন বেতন দিলে একবার ওই হ্রাস পায় একবার নগদ হ্রাস পায়। ঠিক আছে, পরিবর্তন কয় সাইডে ভাইয়া, দুই সাইডে। তাহলে এটা কি ধরনের পরিবর্তন, নিট বা পরিমাণগত পরিবর্তন। বা পরিবর্তন যদি এক সাইডে হয়, তার মানে কি ভাই, এক সাইডে পরিবর্তন বলতে কি বোঝাইছেন, সহজ এক্সাম্পল হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয়। এখানে জাবেদা করলে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট, দুইটা পক্ষই ভাই সম্পদ না? তাহলে যদি দুইটা পক্ষই সম্পদ হয় তাহলে পরিবর্তন কি দুই সাইডে পড়ে নাকি এক সাইডে পড়ে? তখন পরিবর্তনটা যখন এক সাইডে হচ্ছে, তো এটা আমাদের জন্য কি ভাইয়া, কাঠামোগত বা গুণগত পরিবর্তন। তো পরিবর্তন যদি সমীকরণের যেকোনো এক সাইডে হয় সেটাকে আমি বলি গুণগত বা কাঠামোগত, আর যদি সমীকরণের দুই সাইডে হয় সেটাকে আমি কি বলি ভাইয়া, সেটাকে আমি বলি হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। এন্ড এইটা কিন্তু তুমি যদি ভাবো যে ভাই আমার এই পরিবর্তন না বুঝলেও হবে, বিলিভ মি ভাইয়া,
অধ্যায় 1 থেকে এই কোয়েশ্চেনটা তোমার পরীক্ষা থাকেই। অধ্যায় 1 থেকে একটা কোয়েশ্চেন ফিক্সড, সেটা হচ্ছে বিবরণী ছকের একটা কোয়েশ্চেন ফিক্সড, যে ক্লাসটা আমরা 15 তারিখে করব। তো তোমাদের যে ফ্রেন্ডরা এই ক্লাসগুলো দেখতে চায় তাদেরকে জানার কিছু 15 তারিখে 4 মার্ক কনফার্মে যে বিবরণী ছকের ক্লাসটা ওটা কিন্তু হবে। আর আজকের ক্লাসে আমরা কিছু জটিল জটিল জাবেদা সলভ করব, যাতে করে আমাদের এই কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করে ফেলতে পারি যে কোন জাবেদা কোন জায়গায় কি হচ্ছে। বাট তার আগে এই টপিকটা বুঝাচ্ছিলাম, সো আমার মনে হয় এটা জানাই দেওয়া দরকার। এটা একটু কঠিন টপিক, বাট একবার বুঝে ফেলে আর জীবনে এটা ভুল হয় না। ঠিক আছে, ওকে ডান। হ্যাঁ, এটা এইচএসসি 27 এর ক্লাস, বাট এই একটা টপিক তোমাদের এই এইচএসসি 27 ব্যাচ, 26 ব্যাচ, 25 ব্যাচ, মানে এইচএসসি টু অ্যাডমিশন প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে। প্রত্যেকটা ক্ষেত্রে লজিক সেম। তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করবা বা আরেকটু সামনে গেলে পড়াশোনা করলে আরেকটা জিনিস জানতে পারবা, গুণগত বা কাঠামোগত পরিবর্তনে যোগফলে কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না, বাট পরিমাণগত বা নিট পরিবর্তনে আমাদের যোগফল চেঞ্জ হয়। ঠিক আছে, তো কি হয় কি না হয় এটা আমাদের আরেকটু পরের আলোচনা, সেটা আমরা পেইড ব্যাচে খুব সুন্দর করে আরো সামনে দিকে বুঝবো। আপাতত আমরা আমাদের নরমাল ডিসকাশনে ফিরে যাই। তো নরমাল ডিসকাশন যেটা ছিল সেটা হচ্ছে সমীকরণের পার্টটা। তো আমি এই জায়গাটা একটু লিখে রাখি, এটা হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের গুণগত, বা যেটাকে আবার আমরা বলি কি ভাইয়া, কাঠামোগত। তো আমি যখন ক্লাস শেষ করে ফ্রি গ্রুপের মধ্যে স্লাইডটা দিয়ে দেবো, যাতে করে তোমরা স্লাইডটা দেখে মনে করতে পারো যে ভাইয়া কোথায় কি পড়াইছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের জন্য কোন ধরনের পরিবর্তন? এইটা হচ্ছে আমাদের জন্য নিট বা পরিমাণগত পরিবর্তন। সো লেখাটা একটু একটু বাজে হয়েছে, বাট আই গেস বুঝতে পারবো। ওকে, সো সিফাত বলছে কিছু বুঝি নাই, তাহলে আমি বলবো ভাইয়া সিফাত তুমি কি পুরো ক্লাসে ছিলা? আমার মনে হয় যারা পুরো ক্লাসে ছিল তারা এতটুকু পর্যন্ত বুঝেনি, এটা হওয়ার কথা না, তাই না ভাইয়া? ওকে, এবার আমরা আসি এর পরের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই হিসাব সমীকরণের পার্টটা। হিসাব সমীকরণের পার্টটা হচ্ছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ কি, যারা এখন থেকে আসছে এখন থেকে ক্লাসটা কন্টিনিউ করো, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আর মাথা ব্যথা রাখার দরকার নাই। ঠিক আছে, ওকে। সো এবার আমরা আসি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ পার্ট থেকে যদি আমাদের কোয়েশ্চেন আসে, তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটা, তো তুমি যদি দেখো a ইজ ইকুয়াল l প্লাস ওই, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কি সমীকরণ ভাইয়া? মৌলিক সমীকরণ। তো এটাকে আমি কি বলি ভাইয়া? এটা হচ্ছে আমাদের জন্য মৌলিক সমীকরণ। তো এমসিকিউ তে যদি প্রশ্ন আসে মৌলিক সমীকরণ কোনটা, তোমরা এই প্যাটার্নটা দেখবা, a ইজ ইকুয়ালস টু l প্লাস ওই, এটা আছে কিনা, এটা থাকলে বুঝবা এটা একটা মৌলিক সমীকরণ। আর এটা বাদে অন্যগুলো সঠিক, বাট অন্যগুলা কিন্তু মৌলিক সমীকরণ না। তো তোমার ডিফারেন্সটা আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, তোমাকে কোয়েশ্চেন করছে নিচের কোনটা মৌলিক সমীকরণ। নিচে মনে করো অপশন দেওয়া আছে, এ তে হচ্ছে এইটা, বি নাম্বার অপশন দেওয়া আছে a মাইনাস l ইজ ইকুয়ালস টু ওই, সি নাম্বার অপশনে দেওয়া আছে a মাইনাস ওই ইজ ইকুয়ালস টু l, ডি নাম্বার অপশনে দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু l, আর ই নাম্বার মনে করো আমি আরেকটা অপশন বানাইলাম, ই নাম্বার অপশনে দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু ওই। ঠিক আছে, এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সঠিক সমীকরণ কোনটা, এটা মনে করো এ নাম্বার অপশন। ঠিক আছে, সঠিক সমীকরণ কোনটা ভালো মতো তাকায় দেখো, আমার হাতে অপশন দিছি 5টা, a ইজ ইকুয়াল l প্লাস ওই, তারপর a মাইনাস l ইজ ইকুয়ালস টু ওই, a মাইনাস ওই ইজ মানে ইকুয়ালস টু l, a ইজ ইকুয়ালস টু l, আর a ইজ ইকুয়ালস টু ওই। যদি আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয় সঠিক সমীকরণ কোনটা, ঠিক আছে, ভালো মতো তাকায় দেখো, এখান থেকে তোমার কাছে বলো তো এখানে সঠিক সমীকরণ কোনটা বলো তো। আচ্ছা, তোমাকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় সঠিক সমীকরণ কোনটা, তাহলে একটু সুন্দর করে যদি তাকায় দেখি, এখানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও কিন্তু আমাদের জন্য কি ভাইয়া? সঠিক সমীকরণ। তো আমাকে যদি মনে করে 5টা অপশন দিয়ে জিজ্ঞাসা করে কোনটা সঠিক, এখানে কিন্তু 5টাই সঠিক। কিন্তু স্যার যদি আমাকে প্রশ্ন করা হয় যে নিচের কোনটা মৌলিক সমীকরণ, তখন এই 5টা অপশন থেকে আমরা অনলি দাগাইতে পারবো কোনটা ভাইয়া? এ নাম্বারটা, বিকজ এটাকে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ বলা হয়। ঠিক আছে, এবার যদি আমরা আসি, জিনিসটা হচ্ছে যে আমাদের মৌলিক সমীকরণ গেল, সবকিছু বুঝলাম, কিন্তু ঝামেলা একটা হয়ে গেল। ঝামেলাটা কি হইলো? ঝামেলাটা হইলো যে ভাইয়া তাহলে ভুল কোনটা। এবার আমরা ঝামেলাটাকে একটু ক্লিয়ার করি। ঝামেলা ক্লিয়ার করার জন্য দেখো, আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে
যে এই কোয়েশ্চেনটা আমার নিজের অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসছে, এবং তুমি দেখবা প্রত্যেকটা কলেজের প্রশ্নে এরকম একটা কোয়েশ্চেন দেয় যে কোনটি সঠিক সমীকরণ। ঠিক আছে, কোনটি সঠিক সমীকরণ। এরপরে আচ্ছা, সঠিক সমীকরণ এটা দুই ভাবে আসতে পারে, কোনটা সঠিক কোনটা ভুল, অনেক কিছু। সো আমাকে ফার্স্ট আমার অপশনে দিল a প্লাস এল ইজ ইকুয়ালস টু ওই, তারপরে বি নাম্বার অপশনে দিল a মাইনাস ওই ইজ ইকুয়ালস টু এল, সি নাম্বার অপশনে দিল a প্লাস ওই ইজ ইকুয়ালস টু এল, ডি নাম্বার অপশনে দিল a প্লাস আচ্ছা না আচ্ছা এ প্লাস ই প্লাস এল। এখান থেকে আমাকে বলো তো নিচের কোনটা সঠিক সমীকরণ। আচ্ছা ইয়েস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ইয়েস এটাও একটা সমীকরণ যেটা লিখছে এ সি এ এল ডি। সো ওইটা আমাদের আসবে, ওটা একটু পরে আসতেছি, আগে এটা ঠিক করি। সো এখানে আগে বলো এখানে সঠিক সমীকরণ কোনটা বলো। এখানে সঠিক সমীকরণ কোনটা ভাইয়া? বি নাম্বার সঠিক সমীকরণ, এ নাকি বি নাকি সি নাকি ডি? এই কোয়েশ্চেনটা পরীক্ষা আমাদের অনেকের আসে। সো মাহিমা বলছে বি, রাবিনা বলছে বি, আফিয়া বলছে বি, সোহা বলছে বি। ইয়েস স্যার, এখানে সঠিক সমীকরণ হচ্ছে বি, কারণ এ মানে আমাদের অ্যাকচুয়াল সমীকরণ হচ্ছে এ ইজ ইকুয়াল এল প্লাস ওই। ঠিক আছে, এখন যদি এলটাকে এ পাশে আনি এল তো মাইনাস হবে, সো এই জন্য এ নাম্বারটা রং। সি নাম্বারটা রং কারণ যদি ওই কে এ পাশে নেই ওইটা কি হবে মাইনাস হবে, এই জন্য সি নাম্বারটাও রং। ডি নাম্বার তো কোনোভাবেই কারেক্ট হতে পারে না, সো আমাদের বি নাম্বারটা কারেক্ট, বিকজ ওইটাকে এই পাশে আনলে কি হবে ভাইয়া মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের পরীক্ষা আসতে পারে, সহজ কোয়েশ্চেন, বাট তাও অনেকে ভুল করে, সো আমরা এই ভুলগুলো করতে চাই না। ওকে, এরপরে সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে যদি সম্পদের সংজ্ঞা বোঝায়, সেটা হচ্ছে যে জিনিস ক্রয় করা হয় ব্যবহার করার উদ্দেশ্যে এবং যেটা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় সেটাকে আমরা বেসিক্যালি কি বলি ভাইয়া? সম্পদ বলি। সম্পদের আরেকটা ডেফিনেশন হচ্ছে ব্যয়ের যে অংশটা অব্যবহৃত থাকে সেটাকেও কি বলা হয়? সম্পদ বলা হয়। ফর এক্সাম্পল, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত সাপ্লাইজ, এগুলোকে আবার আমরা কি বলি ভাইয়া? সম্পদ বলে থাকি। সম্পদের একটা ডেফিনেশন হচ্ছে যেটা ক্রয় করা হয় ব্যবহার করার জন্য। তো তুমি তোমার বাসায় যেই জিনিসটাই একটু দাম দিয়ে কিনছো ব্যবহার করার জন্য, ওটাকে আমরা কি বলি ভাইয়া? সম্পদ বলি। ফর এক্সাম্পল, সেটা হতে পারে এসি, সেটা হতে পারে টিভি, সেটা হতে পারে ফ্যান, সেটা হতে পারে ফ্রিজ, সেটা হতে পারে খাট, সেটা হতে পারে টেবিল, সেটা হতে পারে চেয়ার, এবং কি সেটা এটাও হতে পারে সেটা তোমার মোবাইলটাই হতে পারে। সো যে জিনিসটা ব্যবহার করার উদ্দেশ্যে কেনা হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? সম্পদ বলি। আর সম্পদের আর একটা ডেফিনেশন আমরা মনে রাখবো, ব্যয়ের অব্যবহৃত অংশ, সেটা হতে পারে সমাপনী মজুদ, সমাপনী মণিহারি, সমাপনী সাপ্লাইজ, এগুলোকে আমরা কি বলি ভাইয়া? সম্পদ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা পুঞ্জীভূত অবচয় জাবেদা কি? সো জাকারিয়া হোসেন, তোমার জন্য একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, একটু অপেক্ষা করলে তুমি জাবেদা দেখতে পারবা, যে এই জাবেদাটা আমাদের একটু পরে আমরা সলভ করাই দিব। ওকে, আসতেছি আমরা। সম্পদ গেল, সম্পদের পর হচ্ছে দায়। সো দায় হচ্ছে একটা বিজনেসের তৃতীয় পক্ষের নিকট যেটার কারণে দায়বদ্ধ থাকে। যদি আমি এখানকার সংজ্ঞাটা বলি, দায় হচ্ছে ব্যবসা আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসা একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে। আর ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয় ভাইয়া? দায় বলা হয়। দায়ের সিম্পল ডেফিনিশন হচ্ছে আমার থেকে কেউ টাকা পাবে। ঠিক আছে, আমার থেকে কেউ টাকা পাবে, এটাই হচ্ছে আমার জন্য কি ভাইয়া? দায়। মানে এখানে আমি বলতে বিজনেস, তো ব্যবসা থেকে কেউ ভবিষ্যতে টাকা পাবে সেটাকে কি বলা হয় ভাইয়া? দায় বলা হয়। ঠিক আছে, এখন যে টাকা পাবে, ব্যবসা থেকে তো মালিকও টাকা পায়, ব্যবসা থেকে তো মালিক বাদে অন্য যে কোনো পক্ষ টাকা পায়। সো মালিক যে টাকাটা পায়, মনে করো একটা বিজনেস, মালিক তো বিজনেসে টাকা ইনভেস্ট করে, সো বিজনেসে টাকার উপর মালিকের একটা হক আছে না? সো এরও মালিকও তো টাকা পায়। আবার হচ্ছে মালিক বাদে অন্য আরো অনেক পক্ষ, মানে যার থেকে বাকিতে পণ্য কিনে নিয়ে আসছি, যার থেকে বাকিতে ফ্রিজ কিনে নিয়ে আসছি, যার থেকে বাকিতে অনেক ধরনের জিনিসপত্র কিনে নিয়ে আসছি, সো ওরাও তো টাকা পায়। সো একটা বিজনেস থেকে মালিক বাদে অন্য যারা যারা টাকা পায় তাদেরকে আমরা কি বলি ভাইয়া? দায় বলি। সো মালিক বাদে তৃতীয় পক্ষের নিকট, মানে তৃতীয় পক্ষ যে টাকাগুলো পায় সেগুলোকে আমরা কি বলতেছি ভাইয়া? দায় বলতেছি। ঠিক আছে, ওকে।
এমন কোন লেনদেন যেখানে শুধু দায়কে প্রভাবিত হয়, অন্য কিছুকে না? ইয়েস স্যার, এরকম অনেক লেনদেনই আছে। মনে করো তুমি বললা ব্যাংক ঋণ তুলে পাওনাদারকে টাকা পরিশোধ করা হলো, ঠিক আছে, অথবা ঋণ নিয়ে পাওনাদারকে টাকা পরিশোধ করা হলো। জিনিসটা বুঝো, ঋণ নিয়ে পাওনাদারকে টাকা পরিশোধ করা হলো। তো তোমার কাছে একজন টাকা পায়, সে তোমার কি ভাই পাওনাদার, পাওনাদার টাকা পাবে। তো পাওনাদার এসে তোমাকে অনেক প্রেসার দিচ্ছে যে ভাই টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, অনেক জ্বালাইতেছে, পাগল বানায় ফেলতেছে, বিকজ ওরও অনেক দরকার ছিল মনে করো। এখন তোমার হাতে তো টাকা নাই, তুমি যে ওকে টাকা দিবে তোমার তোমার হাতে ওই টাকাটা নাই, তুমি কি করলা, তুমি মনে করো আরেকজনের থেকে লোন করে নিয়ে আসলা, আরেকজনের থেকে লোন করে নিয়ে এসে তুমি ওই পাওনাদারকে কি করলা ভাইয়া, টাকা দিয়ে দিলা, ঠিক আছে। এখানে তাহলে জাবেদা কি হবে ভাইয়া, সো ঋণ নিয়ে পাওনাদারের দায় পরিশোধ করা হলো, এটা জাবেদা কি, প্রথমত পাওনাদার নামে যে দায়টা এটা কমে গেছে না, সো এই জন্য পাওনাদার কি হবে ভাইয়া, ডেবিট হবে। আর যেহেতু ঋণ নিলে দায় বেড়ে যায়, এই জন্য ঋণটা কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। এখানে দুইটা পক্ষ কি আমার জন্য কি ভাইয়া, এখানে দুইটা পক্ষে আমার জন্য দায়, ঠিক আছে। সো পাওনাদার একটা দায়, দায়টা কমে গেছে, আবার ঋণ নিছে এই জন্য দায়টা বেড়ে গেছে। তো এখানে শুধু একটা পক্ষ জাস্ট দায় কি হচ্ছে ভাইয়া, প্রভাবিত হচ্ছে। ওকে, চলতি সম্পদ, চলতি দায়, এগুলো একটু বুঝিয়ে দিয়েন ভাইয়া। চলতি সম্পদ, চলতি দায় আমরা আজ ক্লাসে বোঝানোর কোনো প্ল্যান নাই, তো আজকে টু বি অনেস্ট ভাইয়া বুঝাবো না। কিন্তু যদি আমি একদম সিম্পলি বলতে চাই, চলতি সম্পদ হচ্ছে যে সম্পদগুলোর মেয়াদ 1 বছরের কম, সেগুলোকে আমরা কি বলি ভাইয়া, চলতি সম্পদ বলি। আর সেম ভাবে চলতি দায়ের ক্ষেত্রেও যে দায়গুলোর মেয়াদ 1 বছরের কম, সেই দায়গুলোকে আমরা চলতি দায় বলি। কিন্তু ভাই আমি তোমাকে একদম স্ট্রেট কাট সহজ কথা বলি ভাইয়া, আমি তোমাকে বললাম, আমি তোমার এক কেন, দুই কেন, 1000 বার বললেও তোমার সংজ্ঞা বুঝবা, বাট লজিক্যালি যদি তুমি প্রুফ করতে যাও, আচ্ছা এইটার মেয়াদ 1 বছরের কম, কেমনে কি, মাথায় বাড়ি মারো, টোকা মারো, মাথায় ঝাঁকা দেবে, ফালায় দাও মাথা, তাও তোমার এটা আসলে লজিক দিয়ে মনে রাখাটা সিম্পলি অনেক বেশি ডিফিকাল্ট। সো তোমাদের জন্য যারা মনে করো এইচএসসি 26 আসো বা 27 যারা ক্লাস করতেছো, ভাইয়া একটা সহজ অ্যাডভাইস দেই, শুনলে শুনো, না শুনলে পরে তোমার শোনা লাগবে আলটিমেটলি। সো যে কোয়েশ্চেনটা করছে তারে আরো আরো সুন্দর করে বলতেছি, একটা অ্যাডভাইস মনে রাখো, তাইলে হবে ভাইয়া, দয়া করে এই চলতি সম্পদ, চলতি দেয়, তারপরে স্থায়ী সম্পদ, স্থায়ী দেয়, এগুলোর লিস্টটা কোথায় পাবা সেটা একটু বলে দিই। তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের বইয়ে অধ্যায় 9-এ যাবা, অধ্যায় 9 যখন যাবা, আর্থিক অবস্থা বিবরণী নামে একটা বিবরণী আছে, ওই বিবরণীর মধ্যে চলতি সম্পদ পাশে কি কি হইতে পারে, যত জিনিস হইতে পারে তার একটা লিস্ট দেয়া আছে। জাস্ট 10 বার খাতায় লিস্টটা লিখবা, তুমি জীবনও আর ভুলবা না চলতি সম্পদের মধ্যে কি কি হইতে পারে। সেম গোস ফর চলতি দায়, যে চলতি দায়ের যে লিস্টটা দেয়া আছে ওইটা খাতায় টানা 10 বার লিখবা, জাস্ট টানা 10 বার লিখবা, অন্য ডান বাম তাকানোর দরকারই নেই। তাহলে তোমার লাইফে আর কখনো কনফিউশন হবে না যে চলতি দায়ের পাশে কি কি বসতে পারে। এবার তোমার লিস্ট মুখস্থ হয়ে গেছে, এবার তুমি লজিক্যালি বুঝবা যে আচ্ছা না, এটার মেয়াদ 1 বছরের কম, এটার মেয়াদ 1 বছরের বেশি, কেমনে হয়, কি হয় না হয়। কিন্তু স্যার তুমি যতক্ষণ পর্যন্ত ওই লিস্টটা তোমার মাথায় সেট না করতেছো, ট্রাস্ট মি, তুমি 1000 লজিক দিয়েও বুঝাইতে যাও, তুমি এইটা হয়তো ভুলবা, নাহলে ওইটা ভুলবা, বাট লিস্টটা একবার জাস্ট মাথায় সেট করে ফেললে তুমি এইটা নিয়ে জীবনে প্যারা খাবা না। অ্যাকাউন্টিং অনেক সহজ, অ্যাকাউন্টিং অনেক কঠিন, যদি তুমি লজিক্যাল না বুঝে হুদে মুখস্থ করতেছো, অ্যাকাউন্টিং অনেক বেশি কঠিন। বাট যদি তুমি এইটা বুঝো কতটুকু মুখস্থ করলে আমার হয়ে যাবে, তাহলে ভাই অ্যাকাউন্টিং সহজ। এখন যারা যারা ক্লাসটা করতে, তাদের যদি মনে হচ্ছে না ভাই আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসই করি না, আমার দিয়ে হবে না, তাহলে হবে তোমার দিয়ে আসলেও হবে না। বিলিভ মি অর নট, তোমার এটা মুখস্থ করতে অনেক টাইম, তুমি যদি এখনই টাইমটা ইনভেস্টমেন্ট না করো, তোমার ফিউচারে এটার জন্য অনেক টাইম নষ্ট হবে, ঠিক আছে। আর কেউ যদি ভাইয়া পারো, ওয়েলকাম, অনেক বেশি ওয়েলকাম, যে ভাইয়া আমি মুখস্থ না করে পারি, তাহলে ভাইয়া তুমি অনেক ব্রিলিয়ান্ট, তোমার জন্য অনেক 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 শুভকামনা। বাট আমার মতো যারা ম্যাঙ্গো পাবলিক আছি, ম্যাঙ্গো পাবলিক মানে আম জনতা, তাদের মানে এত লজিক দিয়ে, আমরা তোমার মতো আমিও লজিক্যালি বুঝতে পছন্দ করি, হুদায় মুখস্থ করতে পছন্দ করি না। কিন্তু আমি যখন দেখলাম যে ভাই এই লিস্টটা মুখস্থ করলে আমার জন্য ইজিয়ার হচ্ছে, তখন আমি ওই প্রসেস আগে। সো তোমার জন্য সেম অ্যাডভাইস থাকলো, শুনলে ভালো, না শুনলে অবশ্যই ভালো না, বাট চেষ্টা করবো শোনার, ঠিক আছে। ওকে ডান। এর থেকে ভালো পরামর্শ আসলে আমি আমার লাইফে কখনো পাই নাই। তোমার যদি মনে হয় যে ভাইয়া অন্য কোনো প্রসেস আছে এটা ভালো মতো শেখার,
প্লিজ ভাইয়া আমার যা শিখাই দিও, আমিও শিখতে চাই তোমার থেকে। তুমি যদি আমাকে বলো যে ভাই এই প্রসেসে আগাইলে এর থেকে ভালো মতো করা যায়, জাস্ট ফ্র্যাঙ্কলি টেল মি, আমি ওইটাই ফলো করবো এবং মানুষকে ওইটাই বলবো। বাট আমার কাছে টিল নাও এটা বেস্ট উপায় লাগছে, সো এটাই সবাইকে সাজেস্ট করি। ওকে, কত পৃষ্ঠা আনিসে ইসলাম? আরে ভাই বই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বইটা এত কষ্ট কম করতে, ইয়াসিন নাম যে যদি সামনে পাই, ইয়াসিন যে কি করব, ইয়াসিন স্যার একটু অলসতা কাটায় উঠতে হবে, জাস্ট অ্যাকাউন্টিং এর বইটা নিয়ে আসেন। অ্যাকাউন্টিং বই অধ্যায় 9 জাস্ট চোখ খুলে, চোখ বন্ধ করে না, চোখ খুলে 20টা মানে 20টার মতো পৃষ্ঠা উল্টান, আপনি আপনার গন্তব্য খুঁজে পাবেন। ঠিক আছে? ওকে, তো অনেক মানে ইয়াসিনকে ওর গন্তব্যে স্বাগতম, আমরা আমাদের পড়া স্টার্ট করি। ঠিক আছে? ওকে যান, এবার আমাদের অধ্যায় দায়ের পার্টটা আমরা বুঝে ফেলছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি ভাইয়া? মালিকানা সত্ত্ব। তো আমাদের বিবরণী ছক করতে হলো এই 3টা জিনিসকে মাথায় রেখে সেট করে যাইতে হয়। কারণ সম্পদের লিস্টটা বের করে নিতে হয় কয়টা সম্পদ বসবে, দায়ের লিস্টটাও বের করে নিতে হয় কয়টা দায় বসবে। এটা আমরা শিখবো আমাদের 15 তারিখের ক্লাসে। বাট মালিকানা সত্ত্ব পাশে 4 জন বসতে পারে। সেই 4 জন কি কি? 4 জন হচ্ছে: 1 মূলধন, 2 হচ্ছে আয়, 3 হচ্ছে উত্তোলন, 4 হচ্ছে ব্যয়। তো মালিকানা সত্ত্বর যে বক্সটা আছে বিবরণী ছকে, ওখানে 4 জন বসতে পারে। কেন 4 জন বসতে পারে? বিকজ মালিকানা সত্ত্ব বলতে বোঝায় একটা বিজনেসের উপর মালিকের অধিকার, এটা একটা সংজ্ঞা। আর যদি বলি মালিকানা সত্ত্বের উপাদান কয়টা, উপাদান হচ্ছে ভাইয়া 4টা: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। তো বিবরণী ছকের মধ্যে মালিকানা সত্ত্ব যে ঘরটা আছে, সেই ঘরের মধ্যে 4 জন অতিথি বসতে পারে। 1 জন হচ্ছে মূলধন, 2 হচ্ছে আয়, 3 হচ্ছে ব্যয়, 4 হচ্ছে উত্তোলন। যদি আমাকে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেনে বলে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, যদি আমাকে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেনে বলে যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, তখন আমরা যেটা করব, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এই 4টা কাজ করলে 4 মার্ক কনফার্ম। সো মালিকানা সত্ত্বের প্রশ্নটা সাধারণত 4 মার্কের জন্যই করে। সো 4 মার্কের জন্য যদি প্রশ্ন করে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, আমরা কি করব? ফার্স্টে মূলধনের সাথে আয় যোগ করব, ব্যয় বাদ দিব, আর উত্তোলন কি করব ভাইয়া? বাদ দিব। তাহলে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। তো যারা যারা জিজ্ঞাসা করছে এটা কত অধ্যায়, এটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়তেছি। ঠিক আছে? ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারের সাথে রিলেট করে জিনিসগুলো পড়তে হয়, তার কারণ ফার্স্ট চ্যাপ্টারে অনেকগুলো জিনিস আছে যেটা আসলে অধ্যায় 2 এ গেলে ক্লিয়ার হয়, অধ্যায় আবার কিছু সামনে গেলে ক্লিয়ার হয়। বাট আমরা ফার্স্ট চ্যাপ্টারে এই জিনিসগুলো বুঝতে হয়, না হলে ফার্স্ট চ্যাপ্টারে আগানো যায় না। তার কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা মাস্ট আসে সেটা বিবরণী ছক। আর তুমি যদি এটা জীবন না বুঝো যে মালিকানা সত্ত্বের ঘরে মালিকানা সত্ত্বের মধ্যে 4টা উপাদান আসে: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, তো বিবরণী ছকে তুমি আজীবনও কনফিউজ থাকবা যে ভাইয়া বিবরণী ছকের মধ্যে এটা কেন বসছে, ওটা কেন লিখছেন, কি করছেন না করছেন, এরকম অনেক টেনশন তোমার মাথায় থাকবে। তো আমরা টেনশন রাখতে চাই না। সম্পদ পাশে সম্পদগুলা বসবে, দায়ের পাশে দায়গুলা বসবে, আর মালিকানা সত্ত্ব পাশে 4 জন বসবে: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। মূলধনের আয় যোগ করতে হয়, ব্যয় আর উত্তোলন বাদ দিতে হয়, শেষ। ওকে, এবার আমরা আসি সামনে। এটা হচ্ছে হিসাবের বর্ধিত সমীকরণ। সো বর্ধিত সমীকরণটা দেখতে অনেক বড় মনে হয়, বাট এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সো ওই বা মালিকানা সত্ত্ব যে জিনিসটা আছে, মালিকানা সত্ত্বকে ভাঙলে 4টা জিনিস পাওয়া যায়। 1 হচ্ছে আমাদের এই মূলধন, 2 হচ্ছে আয়, 3 হচ্ছে ব্যয়, আর 4 হচ্ছে উত্তোলন। তো আগে আমরা ইংলিশ টার্ম গুলা দেখি, যে আমরা তখন যে এ, ই, আ, ও এগুলা বলতেছিলাম, তো ওগুলা আসলে মানে অ্যাকচুয়ালি কি বুঝায়। তো এ দিয়ে বোঝা হচ্ছে ভাই অ্যাসেট, যেটার বাংলা দ্বারায় কি ভাইয়া? সম্পদ। তারপর বি, এল দিয়ে কি বোঝায় ভাইয়া? লাইবিলিটিস, যেটার বাংলা দ্বারায় কি ভাইয়া? দায়। সি দিয়ে কি বোঝায় ভাইয়া? ক্যাপিটাল বা মূলধন, যেটার বাংলা তো মূলধন বলেই ফেলছি, যে মালিক যা বিনিয়োগ করে সেটাকে আমরা কি বলি ভাইয়া? মূলধন বলি। আর দিয়ে দ্বারা হচ্ছে রেভিনিউ, যেটাকে বাংলায় বলা হয় আয় বলা হয়। তারপর ইএক্স দিয়ে বোঝা হচ্ছে এক্সপেন্স বা ব্যয়। আর লাস্টে ডি দিয়ে এরকম আঁকাআঁকি বা দাগাদাগি বোঝায় না, ডির ফুল ফর্ম হচ্ছে ভাইয়া ড্রয়িংস, আর ড্রয়িংস এর বাংলা হচ্ছে কি ভাইয়া? উত্তোলন। সো এই একটা টার্ম বুঝতে একটু কষ্ট হয়, বাদ বাকি টার্ম গুলো আমাদের মাথায় থাকে। সো আমাদের ইংলিশ টার্ম গুলো একটু মাথায় রাখতে হবে। এতে বোঝায় অ্যাসেট, এতে বোঝায় লাইবিলিটিস। লাইবিলিটিস এর স্পেলিংটা একটু ভালো মতো দেখে রেখো, কারণ কোন কোন কলেজে এটাও স্পেলিংটা চেক করার জন্য দিতে পারে। তারপর সি তে বোঝায় হচ্ছে ক্যাপিটাল, ইএক্স তে বোঝায় এক্সপেন্স বা ব্যয়, আই তে বোঝায় ইনকাম, ইনকামকে আই ছাড়াও রেভিনিউ দিয়েও লেখা হয়, আর দিয়েও লেখা হয়। আর ডি তে বোঝায় ড্রয়িংস, ড্রয়িংস এর ইংলিশ বাংলাটা হচ্ছে কি ভাইয়া?
উত্তরণ। ঠিক আছে, আমাকে অনেক এমসিকিউতে এটাও জিজ্ঞাসা করে নিচের কোনটা সঠিক সমীকরণ, যেখানে অপশনে এই ফুল সমীকরণটা দিয়ে দেয়। সো আমাদের ওইটা ওয়াইজ চেক করতে হবে যে আমরা a ইজ ইকুয়াল এল প্লাসের পরে সি এর আগে প্লাস থাকতেছে, আর এর আগে প্লাস থাকতেছে, এক্সপেন্স বা ব্যয় এটার আগে থাকবে হচ্ছে মাইনাস, আর ড্রয়িংস বা উত্তরণ এটার আগে থাকবে কি ভাইয়া মাইনাস। সো তাহলে সেটাকে সঠিক বলবো, বাদ বাকি সবগুলোকে আমরা কি বলি ভাইয়া ভুল বলি। ঠিক আছে, ওকে ভাইয়া ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ডের পার্টটা একটু মানে এই ক্লাসের রেকর্ডটা থাকবে না ভাইয়া, থাকবে না বলতে এখন দেওয়া হবে না, এইটা মনে করো দেওয়া হবে আজকে থেকে 10-15 দিন পরে রেকর্ড দেওয়া হবে, তাও 10-15 দিনের আগে এটা রেকর্ডটা দেওয়া হবে না ভাইয়া। সো এটা লাইভ ক্লাসই করে নিতে হবে। আর আমরা আমাদের পেইড গ্রুপে আসলে পেইড ক্লাসগুলো রেকর্ডিং দিই। সো এটা আমাদের যেহেতু ডেমো ক্লাস আমরা একটা আলাদা প্রসেস দিয়ে ইউটিউবে আপলোড করে দেন তোমাদেরকে লিংকটা দিই। সো ততক্ষণ ওয়েট করতে হবে, এই জন্য এটার পেইড ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, বন্ড কি ভাইয়া? বন্ড জেমস বন্ড না। সো বন্ড কি এটা ফাইন্যান্স ক্লাসে জিজ্ঞাসা করাটা বেশি বুদ্ধিমানের কাজ। আর বন্ডের পার্টটা হচ্ছে মনে করে এটা একটা দীর্ঘমেয়াদী ঋণের দলিল। সো যখন জামানত রাখা হয় মানে জামানত রেখে টাকাটা কালেক্ট করা হয় তখন সেই ক্ষেত্রে ওইটার নাম হয়ে যায় বন্ড, তখন জামানত ছাড়া কালেক্ট করা তখন সেটাকে নাম হয়ে যায় ডিবেঞ্চার। সো আমি অ্যাকাউন্টিং এর পেইড ক্লাস এই কথাটা অনেক অনেক অনেকবার বলি, সেইটা হচ্ছে যখন আমাদের পার্টিকুলার কোনো টার্ম কোনো শব্দ বুঝতে কষ্ট হবে, সিম্পলি গো টু গুগল এন্ড আস্ক বন্ড কি। ঠিক আছে, ও তোমাকে আমার থেকেও ভালো অ্যান্সার দিবে, ট্রাস্ট মি। আচ্ছা, গুগল সামটাইমস একটু পেইন দেয়, একটু উল্টাপাল্টা অ্যান্সার দেয়, একটু কম রিলেটিভ অ্যান্সার দেয়। সেক্ষেত্রে মোবাইলে চ্যাট জিপিটি নামে একটা জিনিস ডাউনলোড করে ফেলবা। তো চ্যাট জিপিটি যাবা, যে লিখবা বন্ড কি। ঠিক আছে, আবার আর একটু ভালো অ্যান্সার পাইতে চাইলে যে ফাইন্যান্সের ভাষায় বন্ড বলতে কি বোঝায়, এরপরে লিখবা বন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি। বিলিভ মি, এত সুন্দর করে অ্যান্সার লিখে দিবে যেটা পড়ে তুমি সুন্দর মতো বুঝে যাবে। তো অ্যাকাউন্টিং এরকম অনেকগুলো টার্ম আমরা পাবো, ফাইন্যান্স এরকম অনেকগুলো টার্ম আমরা পাবো, যেটার ব্যাখ্যা আমরা খুব সহজে চ্যাট জিপিটি করে বা গুগল করে জেনে নিতে পারবো। ঠিক আছে স্যার, ওকে। সব সময় ভুল ইনফো দেয় না সিজান, আমি ক্লাসেও বলছি আজকেও বলতেছি, সবসময় ভুল ইনফো দেয় না, বেশিরভাগ সময় কারেক্ট ইনফো দেয়। আর ভুল ইনফো কখন দেয়? যখন আমি আর্থিক বিবরণের মতো বড় কোনো ম্যাথ তুলে যদি ওর কাছে জিজ্ঞাসা করতে চাই তখন ভুলভাল ইনফরমেশন দেয়। বা কোনো টার্ম জিজ্ঞাসা করলে মানে আমি ভুল অ্যান্সারটা পাইনি বা কম পাই, সো কোনো একটা ব্যাখ্যা দিলে সেটা একটু ক্রস চেকও করাই নিবা যে ও যেটা বলছে সেটা ঠিকও বলছে নাকি। ঠিক আছে, সো ব্যাখ্যাটা ক্রস চেক করতে হবে। সিজনের পয়েন্টের সাথে আমিও একমত থাকি যে যেহেতু ওইটা একটা মেশিন, সো মেশিন ভুল করতেই পারে। সো ও যে অ্যান্সারটা দিবে ওইটা একটু পারলে ক্রস চেক করে নিবা কোনো ভাইয়া, বড় ভাইয়া, কোনো আপু বা আমাদের মতো ভাইয়াদের থেকে, যারা তোমাকে তোমার অ্যান্সারটা দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, ওকে। হিসাব বিজ্ঞানে সমীকরণ ভুল দেয়া ভাইয়া, আচ্ছা সমীকরণে কি ভুল দেওয়া ভাইয়া সাদিয়া আপু? তাহলে একটু তুমি যদি সঠিক সমীকরণটা একটু বলে দাও আমাদেরকে। আমি কি কোথাও ভুল করছি? সি এর পরে আর এর আগে প্লাস, ই এক্স এর আগে মাইনাস, ডি এর আগে মাইনাস, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, অ্যাকাউন্টিং এর জন্য কোন কোন বই ভালো হবে? অ্যাকাউন্টিং এর জন্য ওয়ালিউল্লাহ স্যারের বই ভালো, দীপক কুমার নাগ স্যারের বইও ভালো। তো তোমরা যে কোনো দুইটার একটা বই কিনতে পারো, অথবা তোমাদের কলেজে তোমাদেরকে যে বইটা সাজেস্ট করে তুমি যদি ওই বইটাও কিনে ওই বইটাও কমপ্লিট করো তাও হবে ভাইয়া। বইয়ের উপর তেমন কোনো কিছু ডিপেন্ডেন্ট না, বাট এখানে একটা পয়েন্ট আছে, তুমি যদি ওয়ালিউল্লাহ মানে স্যারের বই পড়ে থাকো, ওয়ালিউল্লাহ স্যারের বইটা সহজ ভাষায় লেখা একটু। অন দা আদার হ্যান্ড দীপক কুমার নাগ স্যারের বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো আমার কাছে একটু কঠিন লাগছে। সো আমি তোমাকে মার্কেটে এই দুইটা বই বেশি পপুলার। ঠিক আছে, অন্যান্য বইও ভালো। এখন আমি অন্যান্য বইগুলো পড়ি নাই বা দেখি নাই, জন্য আমি এটা বলতে পারবো না যে কোন বইয়ের ল্যাঙ্গুয়েজটা কিরকম, বাট যেহেতু আমি দুইটা বই দেখছি বা দুইটা বই আমি নিজে পড়ছি, এই জন্য আমি জানি যে এই দুইটা বইয়ের মধ্যে ডিফারেন্সটা কি। দীপক কুমার নাগসের বই ম্যাথ প্র্যাকটিস করার জন্য অনেক 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 জিনিস দেওয়া আছে, বাট দীপক কুমার নাগসের বইয়ের ভিতর পড়তে গেলে একটু 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 কষ্ট লাগে। আর অন্যদিকে ওয়ালিউল্লাহ স্যারের বইটা সব দিক থেকে আমার কাছে মনে একটা বেস্ট ফিট। সো ওইটাও যদি শেষ করতে পারো তাও হবে, চাপ নেই। ওকে, ফাইন্যান্সের জন্য শহীদুল্লাহ স্যারের বই, খালিকুজ্জামান স্যারের বই, এই দুইটা বই ভালো, যে কোনো একটা কিনলে হবে বা পারলে দুইটাই কিনে নিও। শহীদুল্লাহ স্যারের বইটা আমার কাছে ভালো লাগে ম্যাথ প্র্যাকটিস এগুলোর জন্য, সো বলে দিলাম। আর খালিকুজ্জামান স্যারের বইটাও ভালো আছে, সো তোমাদের কলেজে এই বইটা বলে সেই বইটা কিনলেই হবে। ওকে, এবার আমরা আসি আমাদের
জাবেদার মধ্যে। সো এই পার্টটা আমি একদম টানা পড়ায় যাই, তাহলে তোমাদের জন্য বুঝতে করতে সুবিধা হবে। সো এটা যেহেতু আগের ক্লাসে পড়াইছি, বাট আজকের ক্লাসে আনার রিজনটা হচ্ছে আমরা কঠিন কঠিন জাবেদাগুলো জাস্ট দেখাচ্ছি, সহজ জাবেদা আজকে আমরা ধরবই না। সো প্রথম জাবেদা, মালিক নিজের 50,000 টাকার নগদ, 25,000 টাকার পণ্যদ্রব্য, 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। সো মানে নগদ যতটুকু নিয়েছে নগদান ডেবিট। পণ্যের জন্য, এই পণ্য দ্রব্যের জন্য আমরা কি করলাম ভাইয়া, ক্রয় হিসেবকে নিয়ে আসলাম। সো ক্রয় আমার জন্য একটা ভাইয়া ব্যয়, এটা আমাদের মাথায় রাখতে হয়। সো ব্যয়কে আমরা, এটা আমি ইচ্ছা করে মার্ক করলাম, কারণ যখন আমরা বিবরণী ছক করব তখন আমরা এটা নিয়ে কনফিউজ হয়ে যাই যে ভাইয়া এই টাকাটা আমি আসলে বসাবো কোথায়। সো এই টাকাটা আমরা মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করতে হয়। বিবরণী ছকে মালিকানা সত্ত্ব যখন আমরা করব, বা বিবরণী ছক যখন আমরা করব, এই লেনদেনটার জন্য এই 25,000 টাকা আমার কি করতে হবে, মালিকানা সত্ত্বের ঘর থেকে মাইনাস করতে হবে, এটার জন্য মাথায় থাকে। ওকে, বাদ বাকি আসবাবপত্রের জন্য আসবাবপত্র ডেবিট, আর সব যোগ করে সবগুলো হচ্ছে আমার জন্য মূলধন, মালিক যা দেয় তাই মূলধন, এই জন্য মূলধনকে আমরা কি করলাম ভাইয়া, ক্রেডিট করে দিলাম। ওকে, এর পরের বার, মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমরা ঋণের ক্ষেত্রে যেটা শুনছি, দেখছি, জানছি, যদি আমাদেরকে কোয়েশ্চেনে বলা থাকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, এরকম ওয়ার্ড, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, যদি বলা থাকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, সেক্ষেত্রে ঋণের টাকাটা এই নগদের মধ্যে কি করতে হয় ভাইয়া, যোগ করতে হয়। ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন বলা থাকলে ঋণের টাকা নগদের টাকার সাথে কি করতে হয় ভাইয়া, যোগ করতে হয়। এই জন্য নগদান হিসাব ডেবিট 80,000 টাকা, তারপরে যত টাকা ঋণ নিছি, ঋণ যেহেতু আমার জন্য দায়, এই জন্য ঋণ হিসাব ক্রেডিট 30,000 টাকা, আর সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা মূলধনের পার্টটা পাই। সো এটা হচ্ছে আমরা ওই সমীকরণে চলে যাই, এতে সম্পদ বোঝায়, এতে দায় বোঝায়, আর ওইতে কি বোঝায় ভাইয়া, মালিকানা সত্ত্ব বোঝায়। তো সম্পদ থেকে দায়টা বাদ দিলে, 80 থেকে 30,000 টাকা বাদ দিলে আমরা কিসের মান পাই ভাইয়া, ওই বা মালিকানা সত্ত্বের মানটা পেয়ে যাই। ঠিক আছে, ওকে। এরপরে এখানে নিচে নোট লেখা আছে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে বলা থাকলে ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করতে হয়। সো ব্যবসায় শুরু করলেন এই ওয়ার্ডটা বলা থাকতে হবে, না হলে কিন্তু আমরা ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করব না। ওকে, এরপরে মালিক নিজের 50,000 টাকা নগদ, আসবাবপত্র 20,000 টাকা, প্রদেয় 10,000 টাকা, 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। সো এই জাবেদাগুলোকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। তো প্রারম্ভিক জাবেদা সেন্সিংটা হচ্ছে, যে জাবেদা সম্পদগুলোকে আমরা ডেবিট দিকে বসাই আর দায়গুলোকে আমরা ক্রেডিট দিকে বসাই, সেই জাবেদাটাকে প্রারম্ভিক জাবেদা বলা হয় ইন জেনারেলি। বাট এটা খুবই ভালো সংজ্ঞা না, আবারও বলতেছি, এটা একটু বোঝার জন্য ঠিক আছে, এটাকে খুব ভালো সংজ্ঞা আসলে বলা যায় না। আচ্ছা, এখানে সম্পদগুলা মানে হচ্ছে এই যে 50,000 টাকা নগদ, এটা আমার একটা সম্পদ, আসবাবপত্র আমার জন্য সম্পদ, প্রদেয় হিসাব এটা আমার জন্য একটা দায়, ঋণ আমার জন্য কি একটা দায়, প্রদেয় আমার জন্য কি একটা দায়। সম্পদগুলোকে আমরা কোন দিকে বসাই, টাকার পরিমাণ আমরা পরে দেখি, আগে সম্পদগুলোকে ডেবিট দিকে বসাই। নগদান হিসাব সম্পদ ডেবিট, আসবাবপত্র হিসাব সম্পদ ডেবিট, প্রদেয় হিসাব দায় ক্রেডিট, ঋণ হিসাব দায় ক্রেডিট। আচ্ছা, তো সম্পদের টাকার পরিমাণ কত হবে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো বলা থাকলে ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করতে হয়, এই জন্য 50 আর 20 যোগ করলে হয় কত ভাইয়া, 70। নগদ হিসেব ডেবিট 70,000 টাকা, আসবাবপত্র হিসেব ডেবিট 20,000 টাকা, প্রদেয় ক্রেডিট 10, ঋণ হিসাব ক্রেডিট 20। সো এই 70 আর 20 যোগ করলে হয় 90, 90 থেকে 30 বাদ দিলে থাকে হচ্ছে 60। এই 60,000 টাকা আবার আমার কিসের মধ্যে বসবে ভাইয়া, মূলধনের মধ্যে বসবে। সিম্পল, সম্পদ থেকে দায়, মানে আমার সমীকরণ তো এইটা। আমি যদি সম্পদ থেকে দায়টা বাদ দিই তাহলে আমি কার মান পাবো, এই যে ওই বা মালিকানা সত্ত্বের মান পাবো, এটাই জাস্ট এখানে বলে দেয়া আছে। ওকে ভাইয়া, টেক্সট বুক কিনবো নাকি প্রকাশনী বুক কিনবো? টেক্সট বুক নাই ভাইয়া, টেক্সট বুক নাই বলতে এইচএসসি অ্যাকাউন্টিং এর কোনো বোর্ড বই নাই, মানে আমার জানার মতো এইচএসসি অ্যাকাউন্টিং এর কোনো বোর্ড বই নাই, আমাদের প্রকাশনীর বই কিনতে হয়। বোর্ড বই অনলি বাংলা আর ইংলিশের জন্য থাকে, অন্য কোনো সাবজেক্টের জন্য আমি এইচএসসি লেভেলে কোনো বোর্ড বই দেখিনি। আইসিটির জন্য দেয়, বাট আইসিটিও মানুষ প্রকাশনের বই পড়ে, সো অ্যাকাউন্টিং এর জন্য প্রকাশনের বই পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে। দেনাদারের সমর্থক শব্দ প্রাপ্য হিসাব, থ্যাংক ইউ স্যার, ইয়েস, দীপক কুমার নাগ স্যারের বই ভালো। ওকে, আমাদের এখানে নিচে একটা সংজ্ঞা দেওয়া আছে, এই জাবেদাগুলোকে মূলধন হিসেবে কত টাকা বসবে, মানে এইখানে টাকার পরিমাণ কত হবে এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো আমরা যেটা করব, সম্পদগুলা থেকে দায়ের টাকাটা বাদ দিয়ে যে টাকাটা অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা মূলধনের ঘরে বসাই দিব। ঠিক আছে, ওকে। আজকে অঙ্ক করাবো না স্যার, আজকে অঙ্ক করাবো না। ওকে, এরপরে কোশ্চেন, মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। অঙ্ক করাবো আপনার 15 তারিখ। আজকের ক্লাসে যে আজকের ক্লাসটার সিকোয়েন্স ক্লাস হবে ওই ক্লাসটা, ঠিক আছে?
ওকে, মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকা ব্যাংক ঋণে ব্যবসা শুরু করলো। 50,000 টাকা নগদ নিছে, এই যে নগদ, আর 30,000 টাকা কি নিছে? ব্যাংক ঋণ নিছে। সো ব্যাংক ঋণের ক্ষেত্রে একটা ফ্যাক্ট হচ্ছে ব্যাংক ঋণের টাকাটা ক্যাশ দেয় না, ব্যাংক ঋণের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। যেহেতু ঋণের টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তাহলে ঋণের টাকা ভাই কি করতে হবে? যেহেতু ঋণের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তো যখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ব্যাংকে একটা হিসাব খুলতে হয়। সো তুমি যদি ফর এক্সাম্পল আজকে আমি ধরলাম ব্র্যাক ব্যাংক থেকে, অথবা সিটি ব্যাংক থেকে, অথবা ডাচ বাংলা ব্যাংক থেকে, অথবা জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কোনো একটা ব্যাংক থেকে লোন নিতে যাও, তোমাকে মাস্ট ওই ব্যাংকটা বলবে আপনি আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার অ্যাকাউন্টে আমরা লোনের টাকাটা ট্রান্সফার করে দেব। তো যখনই ব্যাংক ঋণ নিবে তখন অটোমেটিক একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ওই টাকাটা দিয়ে দিবে। আমরা নগদের সাথে ওই ঋণের টাকা কেন যোগ করি? তার কারণ আমি যখন কারো থেকে ঋণ নেই, ও বেসিক্যালি আমাকে নগদ টাকা দেয়, এই জন্য ঋণের টাকা নগদের টাকার সাথে কি করতে হয় ভাইয়া? যোগ করতে হয়। তো যখন আমাকে ব্যাংক ঋণ দিচ্ছে, ব্যাংক তো আমাকে ক্যাশ দিচ্ছে না, ব্যাংক টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছে। তো এই জন্য আমি টাকাটা যোগ করব কোথায়? আমার ব্যাংক হিসাবে যোগ করব। তো যখনই বলবে ব্যাংক ঋণ, তখন আমরা ব্যাংক হিসাব নামে নতুন একজন অতিথিকে এখানে নিয়ে আসবো। তো নগদ ডেবিট এখানে 50,000 টাকাই লিখছি, বাট ঋণের যে টাকাটা দিছে ওই টাকাটা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে আসবে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট করছি। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। এরপরে ব্যাংক ঋণ, যেহেতু ঋণ নিছি ব্যাংক থেকে, এই জন্য এটা একটা দায়, ওই দায়টাকে আমরা কি লিখছি ভাইয়া? ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। আর সব শেষ, আমার সম্পদ হচ্ছে এই দুইটা 80,000, 80,000 থেকে 30,000 টাকা বাদ দিয়ে আমার মূলধন হিসাব কত টাকা আসবে ভাইয়া? 50,000 টাকা আসবে। সো যদি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, ওই টাকাটা ব্যাংক হিসাবে দিয়ে দেওয়া হয়, এই জন্য আমরা ব্যাংক হিসাবকে নিয়ে আসলাম এক্সট্রা করে। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, দীপক কুমার নাকসের প্রথম পত্র বই কিন্তু আমি আমি নিজে আমার কলেজ লাইফে দীপক কুমার নাকসের বই পড়ছি। সো দীপক কুমার নাকসের বই অ্যাকচুয়ালি ভালো, বাট এখন প্র্যাকটিস করার জন্য অনেক 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 রিসোর্স দেওয়া আছে, অনেক 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 ম্যাথ দেওয়া আছে। তো শেষ করতে পারলে ভাইয়া 100 প্রিপারেশন হওয়া সম্ভব। ঠিক আছে, ওকে। আর সবচেয়ে ভালো কে, এই ডিবেটে কখনোই আমি যাইতে পছন্দ করি না, তার কারণ আমার সবচেয়ে ভালো বলতে হইলে সবগুলো বই পড়তে হবে। আমি কি সবগুলো বই পড়ছি? না পড়তে বলতে পারবো না। ওকে, এবার আমরা আসি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে কেন ব্যাংক হিসেবে নিয়ে আসছি, সেটার একটা ব্যাখ্যা এখানে, ব্যাখ্যা নিচে দেওয়া আছে, পড়ে নিলেই হয়ে যাচ্ছে। ওকে, এরপরে পণ্য ক্রয়, এটা যারা যারা এখন বিবরণ হিসেবে ম্যাথ করো বা জাবেদা করো, এই জাবেদাটা অনেকে ফেস করে আসছো। দেখো কি বলছে, পণ্য ক্রয় 20,000 টাকা, যা 30% নগদে 30% চেকে। এই ধরনের কোয়েশ্চেন বোর্ডেও আসে। দেখো ভাইয়া, পণ্য ক্রয় 20,000 টাকা, 30% নগদে 30% চেকে, বাকি অ্যামাউন্টটা তো বলা নাই। সো বাকি অ্যামাউন্টটা কি ফাঁকি? আচ্ছা না ভাইয়া, বাকি অ্যামাউন্টটা ফাঁকি না। যদি আমাদের এরকম কোনো জিনিস দিয়ে দেয়, আমাদের বুঝে নিতে হবে যতটুকু পার্সেন্টেজ বলে দেয় নাই, ওই পার্সেন্টেজটা আসলে বাকি লেনদেন বা ধারে লেনদেন। সেখানে 30-30-60 বলছে, বাকি যে 40% বলে নাই, ওই 40% কি লেনদেন ভাইয়া? ওই 40% হচ্ছে ধারে বা বাকিতে লেনদেন। ঠিক আছে, বাকিতে লেনদেন হলে যাবে কি হয়? বাকিতে লেনদেন হলে যদি আমাদের ক্রয় হয়, তাহলে আসবে কে ভাইয়া? প্রদেয়। আর যদি বাকিতে বিক্রয় হয়, তাহলে আসবে কে ভাইয়া? প্রাপ্য। বা প্রাপ্যর আরেকটা নাম কি ভাইয়া? দেনাদার। আর প্রদেয়ের আরেকটা নাম কি ভাইয়া? পাওনাদার। ওকে, তাহলে যাবে কি? ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, টোটাল টাকাটাই লিখছি, যা 30% নগদে। সো নগদে 30%, দ্যাট মিনস 20,000 টাকা 30% করলে কত হয়? 20,000 টাকা ইনটু 30, ক্যালকুলেটর 30 নিব, পার্সেন্টেজ করব, দেখবো কত আসে ভাইয়া। 20,000 টাকা 10% 3,000, 6,000 টাকা আসবে। 6,000 টাকা আসবে কি? 30% না, 6,000 টাকা, হ্যাঁ 6,000 টাকা আসছে। ঠিক আছে, 10% কত? মানে এটা আমি কেমনে ক্যালকুলেশন করলাম দেখো, এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার, বাট তোমরা খুব ইজিলি বুঝবা। সেটা হচ্ছে কোন কিছু 10% বের করা অনেক সহজ। সো 20,000 টাকার 10% করলে কত হয়? উইদাউট ক্যালকুলেটর কোন কিছু 10% মানে একটা শূন্য কম। তো 10% কত টাকা ভাইয়া? 2,000 টাকা। তো যদি 10% 2,000 টাকা হয়, 20% কত? এটা ইন্টু 2। 30% কত? এটা ইন্টু 3। 40% কত? এটা ইন্টু 4। সো 20% বললে কত হইতো? 4,000 টাকা হইতো। তারপর 30% বললে কত টাকা হইতো? 3,000 টাকা হইতো। তার সরি, 30% বললে 3 দুগুণে 6,000 টাকা হইতো। কি বলতেছি না বলছি, 30% বললে 6,000 টাকা হইতো। আর যদি বলতো 40%, তাহলে কত টাকা হইতো? 4 দিয়ে গুণ করতাম, 4 দুগুণে 8,000 টাকা হইতো।
ঠিক আছে। তো এইখানে নগদ হিসাব 30% 6,000 টাকা, ব্যাংক হিসাব ট্রেড 6,000 টাকা, আর পাওনাদার হিসাব ট্রেড কত টাকা ভাইয়া? 8,000 টাকা। কারণ বাকি যে 40% বলে দেয়নি ওটাকে ধারে বা বাকিতে লেনদেন মনে করে আমাকে জাবেদার অঙ্কটা বসাইতে হবে। ঠিক আছে, ওকে ওকে ডান। এরপরে আমাদের প্রশ্ন, পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%। আচ্ছা, ভ্যাটের দুইটা পার্ট আছে। যদি আমাকে কোয়েশ্চেনে ভ্যাট এরকম বলে দেয় ভ্যাট সহ, তাহলে একভাবে করতে হয়। আর যদি প্রশ্নে এরকম আলাদা করে ভ্যাট লিখে দেয় তাহলে একভাবে করতে হয়। যদি আমাকে কোয়েশ্চেনে পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%, এরকম আলাদা করে ভ্যাটের অ্যামাউন্টটা লিখে দিছে, তখন ভ্যাটের টাকা কত হবে এইটা আমরা জাস্ট 10% এর উপর 15% ক্যালকুলেটরে করলেই হয়ে যাবে। সেইখানে আমার পণ্য ক্রয় মানে পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট করে 10,000 টাকা, ভ্যাটের জন্য ভ্যাট চলতি হিসাবকে নিয়ে আসছি। ঠিক আছে, আনলাম, আনার পরে আমার টাকা কত হবে? জাস্ট 10,000 টাকার 15%, 1500 টাকা আমি বসাই দিছি। এখন ভাইয়া আর কিছু কি বাকি আছে? ইয়েস স্যার, আর একটু বাকি আছে। সেটা হচ্ছে নগদান হিসাব ট্রেড কত টাকা ভাইয়া? এই দুইটার অ্যামাউন্ট যোগ করে 11,500 টাকা আমরা নগদান হিসাবের ঘরে কি করলাম ভাইয়া? বসাই দিলাম। এখানে ফ্যাক্টটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, যখন আমাকে ভ্যাটের টাকাটা আলাদা করে বলে দিবে তখন আমরা আলাদা করেই ক্যালকুলেট করব। আর যদি আমাকে আলাদা করে বলে না দেয় তখন আমরা কি করব এটা একটু পরে দেখব। ঠিক আছে, সো ফার্স্ট কাজ, যদি আমাকে ভ্যাট আলাদা করে বলে দেয় তাহলে যে টাকার অ্যামাউন্টটা বলবে টাকার অ্যামাউন্টের ভ্যাটটা আলাদা করে ক্যালকুলেট করব, ওই টাকার অ্যামাউন্টে আমরা ভ্যাট চলতি হিসাবের মধ্যে বসায় দিব। কিন্তু যদি আমাকে এরকম ভ্যাট সহ বলে দেয়, সেক্ষেত্রে ভ্যাটের অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য যে কাজটা করতে হবে, জাস্ট ভ্যাটের অ্যামাউন্টটা, এই ভ্যাট কত হবে এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা করতে হবে, ভ্যাট বোঝার জন্য যে অ্যামাউন্টটা বলা থাকবে, ধরলাম ওইটা এক্স ইন্টু গুণ 15 ভাগ 115। বাংলাদেশের ভ্যাট আইন অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী যদি কোথাও ভ্যাটের অ্যামাউন্টটা বলে দেওয়া না থাকে, যেমন এখানে ভ্যাটের অ্যামাউন্টটা বলে দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা 15% ভ্যাট চার্জ করি। ঠিক আছে, এই জন্য গুণ 15 ভাগ 115। তো এইখানে এই টাকাটার মধ্যে, এই 11,500-র মধ্যে আমার পণ্যের দামও আছে, আমার ভ্যাটের টাকাও আছে। তো এইখান থেকে যদি আমি ভ্যাটের টাকাটা আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমার এই দামটাকে গুণ 15 করতে হবে, ভাগ 115 করতে হবে, তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা হয়ে যাবে। তো আমি আপাতত এক্স এর মান বসাই। এক্স এর মান কত? 11,500 ইন্টু কত করতে হবে? গুণ 15 ভাগ 115। যদি এটা করি তাহলে দেখবো আমার ভ্যাটের মান আসতেছে কত ভাইয়া? 1500। যদি ভ্যাটের মান 15 আসে, মানে 1500 আসে, তাহলে পণ্যের দাম কত? আমার পণ্যের দামটা বের করি। তো পণ্যের দাম আমি কেমনে বের করবো? পণ্যের দাম টোটাল যে অ্যামাউন্টটা দেওয়া আছে 11,500, এখান থেকে বাদ দিলাম ভ্যাট কত ভাইয়া? 1500। সো বাদ দিলে আমার পণ্যের দাম থাকছে কত ভাইয়া? 10,000 টাকা। তো এই জন্য আমার ক্রয় হিসাবে লিখছি কত ভাইয়া? ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট কত টাকা ভাইয়া? 1500 টাকা। আর টোটাল বিলে নগদ হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 11,500 টাকা। আমরা কি এই ক্যালকুলেশনটা বুঝছি? না বুঝলে একটু বলি, তাহলে আরেকবার ভাইয়া বুঝাই দিবে। ঠিক আছে, ওকে। জাস্ট সিম্পলি তাকায় দেখি এখানে আমি কি করলাম, ভ্যাটের ক্যালকুলেশনটা কিভাবে করলাম, জাস্ট তাহলেই বুঝে যাব আমরা। 15 তারিখের ক্লাসটা ঠিক 8টার সময় হবে, জাস্ট 8টার দিকে শুরু হয়ে যাবে। ওকে, আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা যারা আছে সবাই এখানে ক্লাসটা করতে চলে আসবা, তাহলে তারাও আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো করে ফেললো, দেখলো কেমন হয় ক্লাসটা। আর ওই ক্লাসটা করলে কিন্তু লস নাই, মানে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে ওই ক্লাসটা করতে বলো, মানে তোমরা যারা ক্লাস করতে আসছো তোমরা জানো, তোমরা একটা ফর্ম ফিল আপ করছো, ফর্মের লিঙ্কে যা কয়েকটা মানে ইনফরমেশন দিয়ে সিলেক্ট করলেই হয়ে যায়। ওই ক্লাসটা যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডকে করতে বলো, বিলিভ মি, তোমাদের ফ্রেন্ড তোমাদের জীবনে গালি দিবে না। কারণ ওই ক্লাসটা যদি করে লস হবে না ভাইয়া, আমি ভাইয়া কথা দিচ্ছি, এত সুন্দর করে পড়াবো, বিশ্বাস করো, তোমার ইনশাল্লাহ 4 মার্ক ওই ক্লাসটা করলে ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, ওকে ডান। এবার আমরা আসি আবার আমাদের পড়াশোনা ব্যাক করি। আমাদের পড়াশোনার টপিক যেটা ছিল যে আমাদের যদি ভ্যাট সহ বলে দেয়, ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে ক্যালকুলেট করার জন্য আমরা কি করব? ওই
টোটাল অ্যামাউন্টকে গুণ 15 করে ভাগ 115 করব, তাহলে আমাদের ভ্যাটের টাকাটা বের হয়ে যাবে। আর পণ্যের দাম বের করার জন্য তাহলে কি করতে হবে, টোটাল টাকা থেকে ভ্যাটের টাকাটা বাদ দিতে হবে, তাহলে পণ্যের দাম আমরা পেয়ে যাব। সো ওই ওয়াইজ আমরা কি করবো ভাইয়া, জাবেদাটা করে ফেলবো। এরপরে পণ্য বিক্রয় 10,000 টাকা, যার 20% নগদ, তো বাকি 80% কই গেল, হাওয়া নাকি না, বাকি 80% হচ্ছে কি ভাইয়া, ধারে বা বাকিতে ধরে নিতে হবে। তো ধরে নিয়ে করতে হবে, এটা কিন্তু কোয়েশ্চেনে বলা থাকবে না। তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনি কোয়েশ্চেন ইনকমপ্লিট রাখছেন, এখন বসে বসে কমপ্লিট করতেছেন, না ভাইয়া, পরীক্ষায় কোয়েশ্চেন এতটুকুই দেয়া থাকে, লেনদেন এতটুকুই দেয়া থাকে, তোমাকে বাকিটা ধরে নিতে হয়। তোমার যাতে বাকিটা ধরতে পারো, এই জন্য তোমাকে এই জিনিসটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে 20% নগদে বলছে, তাহলে আমার এখানে পণ্য বিক্রি করছি, সো পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট, কত টাকা বিক্রি করছি, 10,000 টাকা, সো বিক্রয় ক্রেডিট 10,000 টাকা, এর 20% নগদান, নগদান ডেবিট 2,000 টাকা, আর বাকি যে 8,000 টাকা সেটা কি হয়েছে ভাইয়া, বাকি যেহেতু, তাহলে আমাদের কাকে নিয়ে আসতে হবে, প্রাপ্য বা দেনাদারকে নিয়ে আসতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা ভাইয়া, 8,000 টাকা, শেষ। ওকে, ও কক্সবাজার থেকে দেখছি মোবারক, তাহলে কক্সবাজার গেলে তাহলে আমার এখন থাকা খাওয়া টেনশন হবে না, মোবারককে বলো যে ভাইয়া তোমার বাসা থাকবো। ওকে, ডান। এবার আমরা আসি পরের ক্লাস, মানে পরের টপিক। এখন থেকে আমরা অ্যাকচুয়াল জটিলের সাগরে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের জটিল জটিল জাবেদাগুলো শুরু হয়। জটিল জাবেদার প্রথম পার্টটা হচ্ছে অবচয় দিয়ে আমরা শুরু করব। সো অবচয় মানে জিনিসটা হচ্ছে যে কোন একটা দৃশ্যমান মানে সম্পদের বা স্থায়ী সম্পদ, দৃশ্যমান স্থায়ী সম্পদের যে ক্ষতি হয় বা ক্ষয় হয় সেটাকে আমরা অবচয় বলি। সো অবচয় জাবেদা সিম্পল, অলওয়েজ সিম্পল। আসবাবপত্রের উপর অবচয় জাবেদা অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যন্ত্রপাতির উপর অবচয় জাবেদা কি ভাইয়া, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সব সময় অবচয়ের একটাই সিম্পল জাবেদা, যেটারই অবচয় হোক, যদি বলে মনে করো মাহিন ভাইয়ের অবচয়, জাবেদা কি ভাইয়া, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যার অবচয় বললো জাবেদা অবচয় জাবেদা একটাই, সেটা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সিম্পল না, এটা আবার মানুষ জটিল বলে, কারণ এটা আসলে মনে থাকে না মানুষের, এই জন্য এটাকে কি বলা হয়, জটিল জাবেদা বলা হয়। ওকে, এবার আমরা আসি। জটিল জাবেদা কিন্তু কোনো জাবেদার প্রকারভেদ না, মানে এগুলো কঠিন জন্য টাইটেল দিছি জটিল জাবেদা। আবার কেউ ক্লাস থেকে বললো না জাবেদা কত প্রকার, জাবেদা 2 প্রকার, একটা সহজ জাবেদা, একটা কঠিন জাবেদা, এমন কিন্তু ক্লাসে কেউ বললো না, তাহলে ভাইয়ারও মারবে, তোমারও মাইর দিবে। জাবেদা বেসিক্যালি আসলেও 2 প্রকারই, বাট সেই 2 প্রকার হচ্ছে একটা বিশেষ জাবেদা, একটা সাধারণ জাবেদা, যেটা আমাদের অধ্যায় 2 এর টপিক। ওটা আপাতত আমাদের মানে আপাতত মাথায় রাখতে হবে না, যাদের যাদের দরকার তারা বইটা খুলে দেখে নিও। বাট আবার কেউ যদি এরা বইলো না জাবেদা 2 প্রকার, একটা সহজ জাবেদা, একটা কঠিন জাবেদা, এটা আবার কেউ বইলো না, ঠিক আছে? ওকে, এবার আসি আমাদের পরেরটা, দেনাদারের নিকট। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ এইটা না বুঝলে তোমরা যখন নগদান বই করতে যাবা তখন ভালো মতো আটকায় যাবা, যে নগদান বই কেমনে করে, কি করে না করে, এইটা অনেক বেশি লাগে। সো ইভেন এটা সিম্পল জাবেদার জন্য লাগে। সো আমরা এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝবো, তাহলে আমাদের হয়ে যাবে। সো কি বলছে, দেনাদারের নিকট 50,000 টাকার পুরো নিষ্পত্তিতে 45,000 টাকা প্রাপ্তি, বার্তা প্রদান কত টাকা পায়, 5,000 টাকা। সো জিনিসটা হচ্ছে আগে আমরা লেনদেনটাকে বুঝি। সো দেনাদারের নিকট, দেনাদার বলতে আমি একজনের থেকে টাকা পাই, আমি যার থেকে টাকা মানে যে আমাকে টাকা দিবে আলটিমেটলি সে হচ্ছে দেনাদার, বা প্রাপ্য হিসাব বলা যায়, যে যার কাছে আমি টাকা পাবো তাকে প্রাপ্য হিসাব বলা হয়। তো প্রাপ্য হিসাবের কাহিনীটা বুঝছি। তো প্রাপ্য হিসাবের কাহিনী যদি ভাইয়া বুঝে থাকি, এর পরে একটা চাপ আছে। চাপটা কি, যে আচ্ছা ওর কাছে কত টাকা পাইতাম, টাকা পাইতাম 50,000 টাকা, কিন্তু ও আমারে বলছে মানে পুরো নিষ্পত্তি মানে নেগোশিয়েট করা। নেগোশিয়েট বলতে কি বোঝে, নেগোশিয়েটের ইংলিশ ওয়ার্ডটা দেখে নিও, মানে এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। নেগোশিয়েট বলতে কি বোঝায়, সো পুরো নিষ্পত্তি বলতে নেগোশিয়েট করা বোঝায়। মনে করো তুমি তোমার কোনো ফ্রেন্ডের থেকে 500 টাকা পাও, সো ও আসছে, ও তোমার বলছে দোস্ত 50 টাকা কম রাখ, তুমি বলছো না মানে 50 টাকা কম রাখবো না, তুমি রেগে গেছো, না দোস্ত না দোস্ত রাখ রাখ প্লিজ প্লিজ, তোমার রিকোয়েস্ট করতেছে, আচ্ছা দোস্ত রাখ প্লিজ 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 প্লিজ। এখন তোমার তোমার মনটা গলে গেছে, তুমি কি করলো, আচ্ছা ঠিক আছে দে যা, তো 50 টাকা তুই বার্গার খাইছিস, তুমি ওরা বললা এখন, তো ও খুশি। তো ও কি পাইলো, এখন দেখো তোমার টাকা পাওয়ার কথা কত ভাইয়া, 500, পাইলা কত ভাইয়া, 450, ওকে ছাড় দিলা কত ভাইয়া, 500 টাকা, 50 টাকা, ঠিক আছে? সো এই যে ছাড় দিলা, এটাকে কি বলা হয় ভাইয়া, নগদ বার্তা বলা হয়। সো বার্তা আসলে
দুই ধরনের, অনেক ক্ষেত্রে তিন ধরনের বলা হয়। সো দুই ধরনের বলাটাই বেশি সুইটেবল, একটা কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। সো দুই ধরন তিন ধরন এগুলো আমার মধ্যে যাব না। সো কারবারি বাট্টা কি, নগদ বাট্টা কি? কোন জিনিস দোকানে কিনতে গেছি, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় সেটাকে বলা হয় কারবারি বাট্টা। আর এই যে দেনা পাওনা নিষ্পত্তি, যে কারো থেকে টাকা পাবো অথবা কেউ আমাকে টাকা দিবে বা কেউ মানে কেউ আমার থেকে টাকা পাবে, এই গ্যাঞ্জাম নিষ্পত্তির জন্য যে জাবেদা করা হয় সেটাকে কি বলা হয় ভাইয়া? দেনা পাওনার, মানে এখানে যে ছাড়টা দেওয়া হয় সেটাকে বলা হয় ভাইয়া নগদ বাট্টা বলা হয়। সো এই যে দেনাদার পাওনাদারের গ্যাঞ্জাম মিটমাট করার জন্য যে বাট্টা বা ছাড় দেওয়া হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? নগদ বাট্টা বলি। আর ক্রয় বিক্রয় জন্য যে সময় যে বাট্টা দেওয়া হয় সেটাকে আমরা কি বাট্টা বলি ভাইয়া? কারবারি বাট্টা বলি। সো এইখানে যে বাট্টা পাওয়া গেছে, এটা কি দেনাদার থেকে টাকা পাইতাম 50,000 টাকা, কিন্তু স্যার আমাকে দিছে কত ভাইয়া? 45,000 টাকা। সো এখন 5,000 টাকা আমি যখন ছাড় দিলাম, এই ছাড়কে বলা হয় কি ভাইয়া? নগদ বাট্টা বলা হয়। সো 50,000 টাকার পূর্ণ নিষ্পত্তি কত টাকা পাওয়া গেছে ভাইয়া? 45,000 টাকা পাওয়া গেছে। ভালো কথা। তাহলে আমি প্রথম কথা, আমার দেনাদার কত টাকার ছিল সেটা আগে দেখতে হবে। তো আমার দেনাদার টোটাল ছিল কত টাকা ভাইয়া? আমার দেনাদার প্রাপ্য হিসেব ছিল 50,000 টাকা। তো প্রথম কথা, আমি যদি দেনাদার থেকে টাকা পাই, দেনাদার বাড়ছে না দেনাদার কমছে? যখন আমি কোনো দেনাদার থেকে টাকা পাবো, দেনাদার আসলে কি হয়ে যায় ভাইয়া? কমে যায়। কত টাকা দেনাদার কমছে? দেনাদার কমছে ভাইয়া কত টাকা? 50,000 টাকা। সেই জন্য দেনাদার বা প্রাপ্য হিসাব কোন দিকে লিখবো ভাইয়া? ক্রেডিট দিকে লিখবো। ঠিক আছে? আচ্ছা, আমি ওই দিকে আর গেলামই না। এখন আমি যদি আরো সহজ করতে যাই, নগদান হিসাব শিখাইছিলাম, নগদ টাকা পাইলে নগদান ডেবিট, নগদ টাকা দিয়ে দিলে নগদান ক্রেডিট। এখন নগদ টাকা কত টাকা পাইছি? নগদ কত টাকা পাইছি? নগদ পাইছি হচ্ছে 45,000 টাকা। সেই জন্য নগদ টাকা পাইলে নগদান ডেবিট কত টাকা? 45,000 টাকা। বাদটা দিছি। তো এটা বেসিক্যালি আমার জন্য কি একটা খরচের মতো না, যে আমি টাকা পাইতাম এত, বা আমারে দিছে কম, 5,000 টাকা কম দিছে, একটা খরচের মতো সাউন্ড করতেছে না? আমার খরচ ক্ষতির মতো। সো খরচ ক্ষতিকে কোন দিকে বসে ভাইয়া? ডেবিট দিকে বসে। সো বাট্টা খরচ আমার জন্য কি ভাইয়া? ডেবিট। আর টোটাল আমার দেনাদার ছিল 50,000 টাকা, এই জন্য দেনাদার বা প্রাপ্য হিসাব কত টাকা ভাইয়া? 50,000 টাকা আমরা বসাই দিলাম। ঠিক আছে? সো এই সিম্পল জিনিসটা যদি আমি না বুঝি, আমি যখন 3 ঘর নগদান বই করতে যাব, 3 ঘর নগদান বা বাট্টার কলমে কত টাকা বসবে সেটা আমি বসাইতে পারবো না। ইভেন বিবরণী ছক আমি যখন করতে যাব, তখন এই লেনদেনটা কি হবে, কোথায় হবে, কোথায় বসাবো, ওইটা আমি বসাইতে পারবো না। এই জন্য আমাকে এটা বুঝতে হবে, নগদ টাকা পাইছি কত? নগদ টাকা পাইছি নগদ টাকা 45,000 টাকা পাইছি, নগদান ডেবিট 45। বাট্টা খরচ, মানে এই টাকাটা তো আমার খরচ হয়ে গেছে, আমাকে তো এই টাকা দেওয়া হবে না, এটা আমার খরচ বা ক্ষতি। কত টাকা ভাইয়া? 5,000 টাকা। এই জন্য এটাকে আমরা কি করলাম ভাই? ডেবিট করলাম। আর টোটাল প্রাপ্য হিসাব বা দেনাদারকে আমি কি করলাম ভাইয়া? ক্রেডিট করে দিলাম। এখন অনেক সময় পুরাটাও দিতে পারে, অনেক সময় just এতটুকু দিয়ে বলতে পারে বাট্টা প্রদান, বাট্টা প্রদত্ত, বাট্টা দেওয়া হলো, বাট্টা মঞ্জুর করা হলো, বাট্টা বরাদ্দ করা হলো। এই এতগুলো টাইপের সেন্টেন্স আমার থাকতে পারে। যদি আমাকে এইটা দিয়ে বলে এটা জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে বাট্টা খরচ হিসেব ডেবিট আর প্রাপ্য হিসেব ক্রেডিট। মানে এইটার জাবেদাটা হচ্ছে যতটুকু টাকা বাট্টা দিছি তার জন্য জাবেদা। তো আমরা দুইটাই শিখে রাখলাম, তাহলে দুইটা যে কোনো একটা দিলে আমি কি করতে পারবো ভাইয়া? পরীক্ষা হলে সলভ করতে পারবো। ওকে। আমার বন্ধু সেম তৌহিদ বলতেছে যে ওরে 500 টাকা দিছিলাম, হাত পা ধরে ওরে বলছে না দোস্ত তোর টাকা একটু কম রাখ দোস্ত। তৌহিদকে রিকোয়েস্ট করে এই অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমাদের সমস্যা হবে না। শেষ হবে কখন? রিফাত জিজ্ঞাসা করছে শেষ হবে স্যার 9:30-র দিকে। 9:30 পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা। ওকে, এরপরে আমাদেরকে 5,000 টাকার পুরো নিষ্পত্তিতে 45,000 টাকা দেওয়া হলো। এখন আমার থেকে কেউ একজন টাকা পায়। এবার আমি হাত পা ধরা শুরু করছি, এরকম করে পাটা যায় ধরা দিচ্ছি, ভাই 5,000 টাকা ডিসকাউন্ট দেন, নাইলে আমি একটা টাকা দিতে পারতেছি না। এটাও হইতে পারে, ফান করে বললাম। বাট জিনিসটা হচ্ছে অনেক সময় এই কাজগুলোই হয়, যে মনে করে কেউ কারো থেকে টাকা পায় বা কেউ কারো থেকে টাকা দিতে হবে, লাস্ট মোমেন্টে বলে ভাই একটু কমায় রাখেন, ভাই একটু 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 কমায় রাখেন, একটু একটু। তো এইরকম জিনিসপত্র হয়। তুমি যদি কাউকে কোনো টাকা ধার দিয়ে থাকো, তুমি এই জিনিসটা পাবা, যে ওরা টাকা ধার দিছিলা, মনে করো তোমার কাছে ধার চাইছে, যখন চাইছে দোস্ত 100 টাকা দে দোস্ত, এখন লাগবে, এই মুহূর্তে দিয়ে দিব দোস্ত, আর 2 দিন ঝালমুড়ি খাইতে দোস্ত, টাকাটা দিয়ে দিয়ে দে। তো টাকা দিছো, পরের দিন তোমার ফেরত দিচ্ছে হচ্ছে 80 টাকা, 20 টাকা কই দোস্ত ছেড়ে দে। এটা তো এরা আমার মনে করে এরকম করে। আমরা এই ধরনের কাজগুলো কখনো করবো না, বাট বিজনেস এর ধরনের কাজ হয়। বাট এই বার্তা গুলোকে আমরা কি বলি ভাইয়া? নগদ বার্তা বলি। এইখান থেকে কি হয়েছে,
একজন আমার মানে ব্যবসা থেকে টাকা পাইতো কত টাকা ভাইয়া, 50,000 টাকা পাইতো। সো ও কি 50,000 টাকা দিছে না, এরকম নেগোশিয়েট করছে যে না ভাই মাফ চাইবে, দোয়া চাইবে, এরকম অনেক কিছু করে বলছে যে আচ্ছা না ঠিক আছে 5,000 টাকা ছাড় দিতে হবে, আমি আপনাকে 45,000 টাকা দিব। ঠিক আছে, প্রথম কথা যদি আমার কনফিউশন হয় যে কোনটা কোথায় কেমনে বসবে, জাস্ট সিম্পলি মনে রাখবো নগদ টাকা পাইলে নগদান ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান ক্রেডিট। তো জাদু জাদু জাদু, তো জিনিসটা হচ্ছে এতটুকু মনে রাখবো, নগদ পাইলে নগদান ডেবিট, নগদ দিয়ে দিলে নগদান ক্রেডিট। তো আমি এখানে নগদ টাকা পাইছি না নগদ টাকা দিয়ে দিছি, অবশ্যই নগদ টাকা দিয়ে দিছি। কত টাকা নগদ দিছি, 45,000 টাকা। এই জন্য নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া, 45,000 টাকা। এটা তো আমি দিয়ে দিছি তাই না। আচ্ছা, এরপরে বাট্টা হিসাব। সো এইখানে বাট্টা আমার জন্য, এখানে বাট্টা কি হয়েছে, বাট্টা পাইছি না, সো বাট্টা প্রাপ্তি বা যেটাকে বাট্টা আয়ও এখানে বলা যায়। সো বাট্টা প্রাপ্তি কত টাকা ভাইয়া, ক্রেডিট। সো এই টাকাটা আমার জন্য এখানে খরচ ক্ষতি বুঝালে আমি কি করি ভাই, ডেবিট দেখি। আর যদি আমার প্রাপ্তি বা আয় হয় সেটাকে আমি কি বলি ভাইয়া, ক্রেডিট বলি। সো এটা আমার জন্য প্রাপ্তি। সো এই জন্য এটাকে আমি কোন দিকে রাখলাম ভাইয়া, ক্রেডিট দিকে রাখলাম। আরো একটা সহজ উপায় হচ্ছে, দেখেন স্যার আমি কিন্তু বাট্টার টাকা কোথায় বসবে এইটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। সো আমরা সিম্পল দুইটা কাজ করতে পারি। সিম্পল কাজটা কি, প্রথম কথা আমার জাবেদা এইটা। সো প্রথমে আমার পাওনাদার, পাওনাদার এটা তো একটা সাইডে হবেই। পাওনাদার যখন কমে যায়, টাকা দিয়ে দিলে পাওনাদার কমে যায়, এই জন্য পাওনাদার কি করতে হবে, ডেবিট করতে হয়। আর পরের জিনিসটা হচ্ছে নগদান। সো নগদান আমরা কি করলাম ভাই, ক্রেডিট করলাম। যে নগদ টাকা দিয়ে দিছি, নগদান আমি ক্রেডিট করলাম। ক্রেডিটে কত টাকা লিখছি ভাই, ক্রেডিট লিখছি 45,000 টাকা। আর পাওনাদার কত টাকা, 50,000 টাকা। এখন আমার ডেবিট ক্রেডিট দুই সাইড মিলাইতে হবে না। সো এইখানে আছে 50, এইখানে আছে 45, কোন সাইডে 5,000 টাকা কম, অবশ্যই ক্রেডিট সাইডে 5,000 টাকা কম। সো আমার যদি এরকম বাটটা কোন দিকে হবে বুঝতে কনফিউশন হয়, তখন আমরা এই কাজটা করতে পারি যে টাকার অ্যামাউন্ট দুইটা লিখে তারপর দেখতে পারি আচ্ছা কোন দিকে কম আছে, ওই হিসাবে টাকাটা আমরা কি করতে পারি ভাইয়া, বসায় দিতে পারি। সেখানে বাটটা কি হিসেবে, বাটটা প্রাইসি, বাটটা প্রাপ্তি। ওকে, আমরা জিনিসপত্রগুলো সিম্পলি চিন্তা করলে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যায়। ভাইয়া প্লিজ একটু আগের স্লাইডে যান। রাফি বলছে, আচ্ছা রাফি, আচ্ছা কে কে নট নেম বলছে, আমি বলছে। ওকে, আগের স্লাইডে গেলাম ভাইয়া। রাফি কি ছবি তুলে নিবা ভাইয়া? আচ্ছা নিছি ভাইয়া। রাফি তোমার কি এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নটা মানে করে ফেলো, ততক্ষণে পানিটা আমি খেয়ে ফেলি। ওকে, ওকে। তো আমাদের এই সাইডের রাফির কাজ হয়তো দেখা হয়ে গেছে, আমরা পরের স্লাইডের পার্টটাও বুঝাই ফেলছি। আর এই পার্টের জাবেদাটা আমরা কার জন্য দেই, যতটুকু টাকা বার্তা পাইছি তার জন্য আমরা এই পার্টের জাবেদাটুকু ভাই কি করি, দিয়ে থাকি। ঠিক আছে, এরপর আমরা পরের পার্টে যাই। বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, যেটাকে সিম্পলি বলা হয় বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের একটা নাম কি ভাই, আন্ত ফেরত। ঠিক আছে, আর আর নিচে আছে ভাই ক্রয় ফেরত। ক্রয় ফেরতের একটা নাম কি ভাই, বহি ফেরত। সো ফেরতের সাথে কিন্তু আবার পরিবহনের বিপরীতমুখী সম্পর্ক। সো আন্তঃফেরত বলতে বোঝায় বিক্রয় ফেরত, আর আন্ত পরিবহন বলতে বোঝায় ক্রয় পরিবহন। বহি ফেরত বলতে বোঝায় ক্রয় ফেরত, আর বহি পরিবহন বলতে বোঝায় বিক্রয় পরিবহন। সো পরিবহন আর ফেরতের পুরা বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, সো এই ওয়ার্ডটা অনেক কনফিউজিং। সো আমরা যেকোনো একটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে ইজিলি। ওকে, এবার আমরা আমাদের পুরা পার্টটা আসি। বিক্রয়গত মানে প্রথম কথা, পণ্য বিক্রয় করা হলো, জাবেদা কি ভাইয়া, পণ্য বিক্রয় করা হলো জাবেদা হচ্ছে, মনে করো যদি নগদে বিক্রি করি, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। ঠিক আছে, যদি বাকিতে বিক্রি করি তাহলে দেনাদার বা প্রাপ্য ডেবিট আর বিক্রয় ক্রেডিট। সো পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়। আচ্ছা, আর ক্রয়ের ক্ষেত্রে যদি পণ্য ক্রয় করি, নগদে ক্রয় করলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করি, ক্রয় ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, নগদে সাধারণত ক্রয় করলে, যদি কোনো কিছু নগদে ক্রয় করে নিয়ে আসা হয়, সেটা ফেরত দিলে আর নিতে চায় না। কিন্তু
যদি ধারে ক্রয় করে নিয়ে আসা হয় সেটা ফেরত দিলে দোকানদার নিতে চায়। তো এই জন্য যেটা করা হয়, ধারে পণ্য কিনে বিক্রি করার একটা সুযোগ থাকে, মানে ফেরত দেওয়ার সুযোগ থাকে। এবং অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই জিনিসটা একটু ম্যান্ডেটরি করা হয়, সেটা হচ্ছে যে ধারে পণ্য কিনলেই ফেরত দেওয়া যাবে, নগদে পণ্য কিনলে সাধারণত সেটা ফেরত হিসাব করা হয় না। বাট তাও সামটাইমস এরকম অনেক লেনদেন পাবা নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। যদি কোয়েশ্চেন নগদে ক্রয়কৃত বলে দেয় তখনই আমরা শুধুমাত্র নগদ হিসাবকে নিয়ে আসবো, আদারওয়াইজ কখনোই ক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের সময় আমরা নগদের হিসাবকে আনবো না। এখন আমরা এখানে আসি যে আমাদের যেটা শিখলাম, অন অ্যান্ড অনলি ধারে বিক্রয় করলেই বিক্রয় ফেরত দেওয়া সম্ভব, ধারে ক্রয় করলেই বিক্রয় ফেরত হওয়া সম্ভব। ঠিক আছে, নগদে ক্রয় করলে মানে বিক্রয় ফেরত বা ক্রয় ফেরত যদিও হওয়া পসিবল, বাট অ্যাকাউন্টিং এ এই ধরনের কিছু স্পেসিফিকলি উল্লেখ করে দেয়। যখন উল্লেখ করে দেবে তখন আমরা আনবো, কিছু উল্লেখ করে না দিলে আমাদের বুঝে নিতে হবে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে অথবা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসছে। তো ধারে বিক্রয়, যখন আমরা ধারে বিক্রয় করে যাবে দেখি দেনাদার প্রাপ্য হিসেবে বিক্রয় ক্রেডিট। সো বিক্রয় ফেরত হইলে জাস্ট এটার অপোজিট জিনিসটা হয়। সো বিক্রয় চলে যায় ভাই ডেবিটে, আর দেনাদার প্রাপ্য হিসেবে চলে যায় ভাই কোন দিকে, ক্রেডিটে। ঠিক আছে, বিক্রয় করলে যা হয়, ধারে বিক্রয় করলে যা হয়, ধারে বিক্রয় মানে বিক্রয় ফেরত হলে তার ঠিক অপোজিট জিনিসটা হয়। ধারে বিক্রয় করলে যা হয়, বিক্রয় ফেরত হলে তার ঠিক অপোজিট জিনিসটা হয়। ধারে বিক্রয় করলে যাবে দেখি দেনা দেওয়া প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রয় ফেরত হলে যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট, দেনা দেওয়া প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, সেম গোস ফর ক্রয়। ধারে ক্রয় করলে যা হয়, ক্রয় আর প্রদেয়, ক্রয় ফেরত হলে তার ঠিক অপোজিট জিনিসটা হয়। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, পাওনা দেওয়ার প্রদেয় হিসাব কি হবে ভাইয়া, ডেবিট হবে। সিম্পল এন্ড ইজি। ঠিক আছে, ওকে। মনে হচ্ছে আমি একটা মাছ আঁকছি, আপাতত এটাকে আমরা ইলিশ মাছ বলতে পারি। ওকে, আচ্ছা। সো এই গেল আমাদের ক্রয় ফেরত, এই আমাদের বিক্রয় ফেরত। সো ক্রয় ফেরতের পার্টটা কিন্তু বিবরণী, আমি প্রত্যেকটা জায়গাতে আজকে যেটা করতেছি প্রত্যেকটাই আমাদের বিবরণী শখের জন্য পার্টিকুলারলি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কঠিন। সো একটু মাথায় রাখবো আমরা পুরো জিনিসটা। এরপরে কমিশন প্রদান, এই দুটো কিন্তু সহজ। কমিশন পাইলে নগদান ডেবিট, আর কমিশন দিয়ে দিলে নগদান ক্রেডিট। সো কমিশন প্রদান বলে নগদান ক্রেডিট, কমিশন প্রাপ্তি বলে নগদান ডেবিট। বাট যদি আমাকে কোয়েশ্চেনে এই প্রদান বা প্রাপ্তি উল্লেখ করে না দেওয়া থাকে তখন আমরা সেটাকে প্রদান ধরে হিসাব নিকাশ করব। কারণ অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী, সেটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী কোন হিসাবের আগে আয় বা ব্যয় যদি বলা না থাকে আমরা সেটাকে ব্যয় হিসাবেই কনসিডার করি। কারণ আমরা অলওয়েজ চাই ব্যয়টা বেশি দেখাইতে, আয়টা কম দেখাইতে। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, আলম বলছে ভাইয়া, এক মিনিট আমি ও পুরো কমেন্টটা একটু ভালো মতো পড়ে বুঝতে পারিনি। ভাইয়া পরিবহন অবচয় কি? আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কি? আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কি? আচ্ছা, বাংলা ওয়ার্ড বুঝিনি ফার্স্টে। সো পুঞ্জীভূত অবচয় কি, ড্রয়িংস কি কি হতে পারে, ড্রয়িংস কি কি হতে পারে তোমার সামনে একটু পরে আসতেছে, ওটা নিয়ে নো টেনশন। আর ভ্যাটের জাবেদা দেখে আরেকবার বলা যাবে ভাইয়া, ভ্যাটের জাবেদা সিম্পল। যদি তোমাকে কোয়েশ্চেনে ভ্যাটের পার্সেন্টেজটা আলাদা করে বলে দেয়, মানে ভ্যাট বললে, পণ্য ক্রয় বিক্রয়ের সময় ভ্যাট বললে ভ্যাট চলতি হিসাব নামে একটা হিসাবকে নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট লজিক। সেকেন্ড লজিকটা হচ্ছে যদি ভ্যাটের অ্যামাউন্টটা আমাকে আলাদা করে বলে দেয় যে ভ্যাট কত পার্সেন্ট, তখন আমাকে ওই এক্সাক্ট পার্সেন্টেজটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে হবে। আর যদি আমাকে কোয়েশ্চেনে ভ্যাট সহ বলে দেয় তাহলে ভ্যাটের অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমাকে গুণ 15 ভাগ 115 করতে হয়। ঠিক আছে, এটা গেল ভ্যাটের কমপ্লিট লজিক। তিনটা ব্যাখ্যা মনে রাখলে ভ্যাট ক্লিয়ার। আরো ভ্যাট ক্লিয়ার করব আমরা যদি নেক্সট আরো যদি কোনো ক্লাসে আসি, বাট ভ্যাটের এতটুকু জানলে ভ্যাটের ইনিশিয়াল পার্টটা ক্লিয়ার হয়ে যায়। এরপর তোমার সেকেন্ড প্রশ্ন, পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে, পুঞ্জীভূত মানে হচ্ছে জমা করা। ঠিক আছে, সো মনে করো একটা সম্পদের কিনছো 2021 সালে, আজকে হচ্ছে 2025 সাল। তো প্রত্যেক বছর বছর কি হতে থাকে বা অবচয় হতে থাকে। আর একটু স্পেসিফিক বুঝবা, দেখবা তুমি যদি কোনো ফ্রিজ কিনতে যাও, প্রত্যেকটা ফ্রিজের মধ্যে লেখা থাকে 10 বছরের ওয়ারেন্টি সামথিং এই টাইপ জিনিসপত্র। সো তুমি যদি কোনো একটা ফ্রিজ 2021 সালে কিনো, তো প্রত্যেক বছর ফ্রিজের মধ্যে যে ক্ষয়টা হইতে থাকে সেটাকে আমরা কি বলি ভাইয়া, অবচয় বলে থাকি। এখন
এক বছরের সেটাকে আমরা অবচয় বলি, যখন আমরা 2 বছরের অবচয় একসাথে যোগ করি তখন সেটাকে বলা হয় 2 বছরের জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয়। যখন আমরা 3 বছরেরটা যোগ করি তখন সেটাকে বলা হয় 3 বছরের জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয়। মানে যখন আমরা কয়েক বছরের অবচয় একসাথে জমা করে ফেলি সেটাকে আমরা কি বলি ভাইয়া? পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয়। বুঝছি স্যার? ওকে, এবার আমরা আসি ক্যাশ বাক্স। আর আর কোনো কোয়েশ্চেন কি ছিল? আর হ্যাঁ, উত্তরণের পার্টটা যেটা তুমি বললা, ওই উত্তরণের পার্টটা তোমার জন্য একটু অপেক্ষা করো, রুকো তারা সবার করো, আসতেছেও। সো আমাদের ক্যাশ বাক্সতে 500 টাকা চুরি হলো, চুরি করলে যদি আমাদের এরকম চুরি হয় সেখানে আমরা কাকে নিয়ে আসি ভাইয়া? বিবিধ ক্ষতি হিসাবকে নিয়ে আসি। যেহেতু নগদ টাকা চুরি হয়েছে কারণ নগদ হিসাবকে আমরা কি করি ভাইয়া? ক্রেডিট করি। কেউ আবার ক্রেডিট এরকম করো না, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ক্রেডিট এতটুকু লিখলেই হবে। অনেক সময় এই কোয়েশ্চেনে যে জ্ঞানজামটা করে সেই জ্ঞানজামটা হচ্ছে কি ভাই জানো? কোয়েশ্চেনে বলা ক্যাশ বাক্সতে 500 টাকা 2টা নোট চুরি হইলো। তুমি যদি কোয়েশ্চেন এটা ফেস করো ওই দিন তুমি নিজেরে বকাও দিতে পারো। আমরা এখানে যে ভুলটা করি, 500 টাকার 2টা নোট চুরি হলো বলা থাকে, তো আমি কোয়েশ্চেনে একবার দেখছি 500, জাবেদা লেখার সময় লিখে ফেলি 500, বাট ওই যে 2টা নোট বলছে তখন ওইটার খেয়াল থাকে না। যদি বলতো 500 টাকার 2টা নোট চুরি হয়েছে তখন জাবেদা কি হইতো ভাইয়া? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 1000 1000। সো আমাদের কোয়েশ্চেনটা খুব কেয়ারফুলি পড়তে হবে। এরপরে আগুনে পণ্য বিনষ্ট হলো, যাবে কি ভাইয়া? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। যখন আমার টাকা নষ্ট হয় তখন নগদানকে আমরা ক্রেডিট করি, যখন আমার পণ্য নষ্ট হয় সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি ভাইয়া? ক্রয় হিসেবকে নিয়ে আসি। আগুনে পণ্য বিনষ্ট হওয়া যাবে কি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর ক্রয় হিসেবকে আমি কি করলাম ভাইয়া? ক্রেডিট করলাম। এরপরে পণ্য ক্রয় 10,000 এবং বাট্টা 10%। দেখো ভাইয়া, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয়া থাকে সে বাট্টাকে আমরা কি বলি ভাইয়া? কার বাড়ি বাট্টা বলি। সো এই বাট্টা আমাদের কোথাও দেখাইতে হয় না, কোথাও যোগ মানে কোথাও এটা দেখাইতে হয় না, এটা জাস্ট কি করতে হয়? টাকার অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাইতে হয়। 10,000 টাকার উপর এই 10% ক্যালকুলেট করব, বাদ দিব, কাহিনী শেষ। সো আমাদের পণ্য ক্রয় করলে নরমালি যে জাবেদা করতাম ওই জাবেদাটাই হবে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। টাকার পরিমাণ কত হবে? জাস্ট 10,000 টাকা থেকে এই 10% বাদ দিব, 10,000 টাকার 10% হবে ভাইয়া কত? 100 টাকা। সো যে কোনো কিছু 10% জাস্ট একটা শূন্য কমায় দিলেই বের করে ফেলা যায়। সো 10% বের করতে পারলে তুমি 20 30 40 50 5 এগুলো বের করতে পারবা। তো আমি যদি 10% বের করে ফেলছি তাহলে আমার কি করতে হবে? জাস্ট ওই 100 টাকা মাইনাস করতে হবে। সো জিনিসটা সিম্পলি বলি, 10,000 টাকার 10% হচ্ছে 100 টাকা। সো আমরা যেটা করব, এই 10,000 হ্যাঁ সরি 100 টাকা না 1,000 টাকা, কি বলছি, 10% মাইনাস করে দিলাম, আগে কত ভাইয়া? 9,000 টাকা থাকে। সো এই টাকার অ্যামাউন্টই ভাই এখানে লেখা আছে 9,000 9,000। ঠিক আছে? ওকে ভাই, আমার নোট ছিল না তাই আমি ক্লাসটা মিস করছি, দয়া করে 1 নাম্বার থেকে দেখাবেন। রায়াত ভাইয়া, তোমার রিকোয়েস্টটা খুবই সুন্দর, কিন্তু ভাইয়া জিনিসটা আমি বলি, আমার তোমাকে 1 নাম্বারে দেখাইতে কোনো প্রবলেম নেই, বিলিভ মি অর নট, কোনো প্রবলেম নেই। বাট যারা এতক্ষণ ক্লাস করছে তাদের জন্য জিনিসটা আনফেয়ার হয়ে যাবে, টু বি অনেস্ট, বিকজ তারা তো কষ্ট করে ক্লাসটা করছে, তাই না? সো তোমার জন্য আমি যে কাজটা সর্বোচ্চ এখন করতে পারি সেটা হচ্ছে ক্লাস শেষ করার পরে আমি এই ক্লাসের স্লাইডটা আমাদের যে এইচএসসি 27 ফ্রি গ্রুপটা আছে ওখানে আমি দিয়ে দিব। ওই পুরাটা দেখে নিও, দেখে নেওয়ার পরে প্রশ্ন যদি থাকে কমেন্টে প্রশ্নগুলো দিও। আই বিলিভ যারা যারা এই তোমার উত্তরগুলো জানে তারা তোমার উত্তরগুলো ওখানে ইনশাআল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে ভাই? আর যদি আমিও পারি আমিও ট্রাই করবো তোমার প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা আমাদের সময়ের প্রতি রেসপেক্টফুল থাকবো। আমাদের সাথে আরো যারা ক্লাস করতেছে এখানে যতগুলো মানুষ আছে সবার সময়ের প্রতি আমাদের রেসপেক্টফুল থাকতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে কোয়েশ্চেন আছে পণ্য বিক্রয় বাট্টা 10%। জাস্ট এই বাট্টাটা এখান থেকে মাইনাস করে দেখাইলাম। পণ্য বিক্রয় জাবেদা যেটা সেই জাবেদায় আমরা করব নগদান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। সো 9,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ। সো বিনামূল্যে পণ্য বিতরণ তুমি চিন্তা করে দেখো তো, মনে করো স্কুলের সামনে বা তোমাদের কলেজের সামনে এক লোক এসে মানে মনে করো নুডলস খাওয়াচ্ছে বা হচ্ছে মনে করো স্যুপ খাওয়াচ্ছে, ফ্রিতে স্যুপ দিচ্ছে, সবাই লাইন ধরে স্যুপ কিনতেছে। ওখানে কি করতেছে ভাইয়া? বিনামূল্যে পণ্য বিতরণ করতেছে। সে একটা কোম্পানির কি খায়দা কাজ নেই, এই কাজটা এমনিই করবে? ওরা এই কাজটা কেন করে? বিজ্ঞাপন করার জন্য করে। এই জন্য যখন আমাকে বলো বিনামূল্যে পণ্য বিতরণ, এই জন্য এটাকে আমরা কি নামে ধরি ভাইয়া?
বিজ্ঞাপন নামে ধরি। তো বিনামূল্যে পণ্য বিতরণ একটা কোম্পানি কখন করে? বিজ্ঞাপনের জন্য করে। এই যে আমরা যে তোমাদেরকে ফ্রি ক্লাস করাচ্ছি, এই ফ্রি ক্লাসটা কিসের জন্য করাচ্ছি ভাইয়া? এই ফ্রি ক্লাসটা হচ্ছে একটা বিজ্ঞাপন, যাতে করে তোমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? ওকে। সো বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাবকে কি করতে হয় ভাইয়া? ক্রেডিট করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ক্রয়কে কেন ক্রেডিট করলাম? যেহেতু আমি পণ্য বিতরণ করছি। যদি আমি বিনামূল্যে টাকা বিতরণ করতাম তাহলে আমি নগদান করতাম। বিনামূল্যে যে কেউ কখনো টাকা বিতরণ করে না, সো পণ্যই বিতরণ করে। যেমন আমরা আমাদের সার্ভিস বিতরণ করতেছি, তো এই জন্য বিনামূল্যে পণ্য বিতরণ যাবে দেখি বিজ্ঞাপন ডেবিট আর ক্রয় ক্রেডিট। ওকে, এইচএসসি 27 স্টার স্টুডেন্ট এই গ্রুপে দিয়ে দিব ভাইয়া। ওকে, মালিকের ব্যবসা হতে পণ্য উত্তোলন কত টাকা ভাইয়া? 500 টাকা। ব্যবসা হতে পণ্য উত্তোলন কত টাকা করছে? 500 টাকা করছে। সো যারা এই যে উত্তরণের পার্টটা জিজ্ঞাসা করছিল জাবেদা, সো উত্তরণের পার্ট কিন্তু চলে আসছে না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। মালিক ব্যবসা হতে পণ্য উত্তোলন, এই পণ্য উত্তোলনের জায়গায় আগে আমি যদি বলি মালিক ব্যবসা হতে উত্তোলন করছে, মালিক ব্যবসা হতে যদি উত্তোলন করছে এতটুকু বলা থাকে, জাবেদা হয় উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। ঠিক আছে? যা শুধু উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। কোয়েশ্চেন কি? মালিক ব্যবসা হতে উত্তোলন করছে, যাবে দেখি ভাইয়া উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে মালিক ব্যবসা থেকে কি উত্তোলন করছে ভাইয়া? পণ্য উত্তোলন করছে। আচ্ছা, যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। মালিক এত ভালো, ও ব্যবসা থেকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে, তখন যাবে দেখি হবে ভাইয়া উত্তোলন ডেবিট আর বিক্রয় হিসাবকে কি করতে হবে ভাইয়া? তখন ক্রেডিট করতে হবে। সো যদি আমাকে বলে শুধু পণ্য উত্তোলন, তখন উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বলে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তখন আমাদের উত্তোলন ডেবিট বিক্রয়কে ক্রেডিট করতে হবে। এটা ছাড়াও যদি আমাকে কোনো কোয়েশ্চেনে বলে জীবন বীমা প্রদান, জীবন বীমা প্রদান অথবা আয়কর প্রদান, জীবন বীমা আয়কর, এদের ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি ভাইয়া? উত্তোলন হিসাবকে নিয়ে আসি। সো জীবন বীমা আয়কর এদের ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি ভাইয়া? উত্তোলন হিসাবকে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আবার উত্তোলন ডেবিট নগদানকে কি করতে হয় ভাইয়া? ক্রেডিট করতে হয়। তো উত্তোলনের এই কয়টাই হচ্ছে মেইন এবং বেসিক জিনিসপত্র। এতটুকু পারলে আই বিলিভ উত্তোলন নেওয়া খুব বেশি একটা প্রবলেম হবে না বা হয় না। এরপরে আমরা আসি। সো এতক্ষণ বিজ্ঞাপন বলছিলাম। সো এই এতক্ষণ তোমাদের ফ্রি ক্লাসে এতক্ষণ ধরে করালাম, কেন করালাম ভাইয়া? আমাদের এই যে একটা পেইড কোর্স আছে এইচএসসি 27 অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচ। সো আমরা টেনমি স্কুল থেকে এই বছরেই কমার্সের স্টুডেন্টদের জন্য জাস্ট যুদ্ধ করে ফাইট করে এই কোর্সটা নিয়ে আসা হয়েছে, যে আমরা শুধু সায়েন্স পড়ে না, আমরা কমার্সও পড়াতে চাই, আর্টসও পড়াতে চাই, সবাইকে পড়াতে চাই। এবং আমরা প্রমাণ করতে চাই যে কমার্সের স্টুডেন্টরা সায়েন্স স্টুডেন্ট থেকে ভালো রেজাল্ট করতে পারে। এখন জিনিসটা হচ্ছে কি, মানে কমার্স স্টুডেন্ট যদি ভালো মতো পড়াশোনা করে, কমার্স থেকে এ প্লাস পাওয়া ইজিয়ার দেন সায়েন্স থেকে এ প্লাস পাওয়া। যেহেতু এ প্লাস পাওয়া ইজিয়ার, তাহলে আমরা কি বেশি মানুষ এ প্লাস পাইতে পারি না? সো আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে, ট্রাস্ট মি, মানে আমি কোনো মিথ্যা বলতেছি না বা ফেক বলতেছি না, একদম জেনুইন কথা বলতেছি, একদম বেসিক থেকে স্টার্ট করছি, একদম সংজ্ঞা থেকে স্টার্ট করছি অ্যাকাউন্টিং এ, একদম বেসিক থেকে স্টার্ট করে একদম অ্যাডমিশন পর্যন্ত টানতেছি। মানে এক একটা করে চ্যাপ্টার একদম বেসিক থেকে শুরু করতেছি, অ্যাডমিশন লেভেল পর্যন্ত টানতেছি। এইটাই হচ্ছে ভাইয়া প্ল্যান। এই প্ল্যানটা করে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস সাজাইছি, লেকচার মানে ওই ওয়াইজ লেকচার শিট বানানো হচ্ছে, ওই ওয়াইজ সবকিছু দেওয়া হচ্ছে। সো আমরা আমাদের ক্লাসগুলো শুরু করে ফেলছি, লেকচার শিট এখনো দেওয়া হয়নি অবভিয়াসলি, একটু পরে পেয়েছি ভাই আমি লেকচার শিট পাইনি, আমি নিজেই বললাম। বাট আমরা যেটা হচ্ছে মানে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস সপ্তাহে 3 দিন। সো গতকালকে ক্লাস হয়েছে, আবার আগামীকালকে ক্লাস হবে। সো অলরেডি জাস্ট 4টা ক্লাস হয়েছে। তো যারা এখনো ভাবতেছো যে ভর্তি হবা কি হবে না, ভাইয়া 2000 টাকা ইনভেস্ট করে তোমার এইচএসসি অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা এই একটা কোর্সের মধ্যে। অফলাইনে যদি তুমি কোনো কোচিং এ পড়তে যাও, তোমার এক মাসেই এর থেকে বেশি টাকা খরচ হয়। যে মিনিমাম কোচিং এ তো 1000 টাকা থেকে 1500 টাকা নেই। তো তোমার এই তুমি যদি জাস্ট 2000 টাকা ইনভেস্টমেন্ট করো, আর তুমি যদি নিজে বাসায় প্রপারলি পড়াশোনা করো, ইনশাআল্লাহ এই কোর্সেই তোমার ফুল অ্যাকাউন্টিং এর প্রিপারেশন হয়ে যাবে। সো অনেকের প্রশ্ন, ভাইয়া
আপনাদের ওয়েবসাইটে দেখা তো 3000 টাকা। সো আপনি 2000 টাকা কেন বলতেছেন? মিথ্যা কথা বলতেছেন? না ভাই, মিথ্যা কথা বলতেছি না। তোমরা যারা ক্লাস করছো ওদের জন্য একটা স্পেশাল, বা আগেও ওই জিনিসটা অনেকভাবে কমিউনিকেট করছি। জিনিসটা হচ্ছে আমাদের কোর্সটা, এটা তো আমাদের কোর্স না? আচ্ছা, তো আমি যদি একটু বের হয়ে যাই আমাদের আমাদের পড়াশোনার জায়গাটা থেকে, পড়াশোনার জায়গাতে বের হই, দিস স্কিপ, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে আসি, টেনিস স্কুলের ওয়েবসাইটে চলে গেলাম। টেনিস স্কুলের ওয়েবসাইট, তুমি চলে আসো। সো আমাদের টেনিস স্কুলের ওয়েবসাইটে চলে আসলাম। সো এই হচ্ছে টেনিস স্কুলের ওয়েবসাইট। এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর আমি যদি জাস্ট এইচএসসি 27 লিখি, এইচএসসি 27 চলে আসলো। সো এখানে ফার্স্ট আমাদের মাস্টার বুক গুলো আছে। আপাতত আমাদের অ্যাকাউন্টিং মাস্টার বুক নাই, সো স্যাড ফর দ্যাট। আপাতত আমরা কোর্স থেকে সুন্দর করে গোছানো ট্রাই করতেছি। আমাদের কোর্স প্রপারলি গোছানো হয়ে গেলে দেন আমরা মাস্টার বুক আসবো। আমাদের এত এভাবে কষ্ট করে খুঁজেও পাইতে পারি, এখানে লিখলে হবে, বা সার্চ বক্সের মধ্যে তুমি অ্যাকাউন্টিং লিখলেও চলে আসবে, এটা নিয়ে কোনো চাপ নাই। আমাদের এই যে অ্যাকাউন্টিং এর কোর্স হচ্ছে এইটা। এখানে লিস্টেড প্রাইস দেখাচ্ছে এই কোর্সের দাম 4000 টাকা বেসিক্যালি, বাট ওটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া এখন দেখানো যায় 3000 টাকা। বাট যারা ক্লাস করছে ওদের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া উচিত, তাই না? তো আমরা সুন্দর করে যাব, যাওয়ার পরে এই যে কোর্সটা কিনুন, এই বাটনে সুন্দর একটা ক্লিক করে দিব। পারবো তো ক্লিক করতে? ক্লিক করার পরে এইখানে দেখবো কোর্সের দাম হচ্ছে 3000 টাকা। এখানে প্রোমো কোড যোগ করো। প্রোমো কোড যোগের মধ্যে কি লিখবো ভাইয়া? মাহিন এইচএসসি 27, MAHIN, তারপর HSC 27 লিখছি, মাহিন এইচএসসি 27। তারপর একটা এন্টার প্রেস করবো, 1000 টাকা ডিসকাউন্ট। এটা তোমার ঈদের বোনাস, ঠিক আছে? আমরা অনেক আগে ঈদের বোনাস তোমাকে দিয়ে দিলাম, তোমাকে যাতে করে তোমার আর কখনো আমাকে বলো না যে ভাইয়া ঈদ বোনাস দেন। তো এই হিসেবে ঈদ বোনাস। তারপর এই 2000 টাকাতে তোমার এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার ফুল জিনিসটা আমরা কভার করব। এবং আমরা টাইমলাইনটা রাখছি ভাইয়া 10 মাসের মধ্যে। যদি আমাদের প্রমিস হচ্ছে 8 মাস, আর মাঝখানে ঈদের বন্ধ, পূজার বন্ধ, অনেক কিছু বন্ধ যেহেতু পড়ে যাবে, সো ওই ওয়াইজ আমাদের 10 মাস মতো সময় লাগবে আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করার জন্য। 10 মাসে আমরা এইচএসসি অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার, এইচএসসি অ্যাকাউন্টিং এর সেকেন্ড পেপার পুরো জার্নিটা আমরা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। সো তোমাদের যদি ক্লাসটা করে ভালো লাগে থাকে এবং আমাদের ক্লাসগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা কোর্সটা কিনতে পারো। একসাথে অনেক কিছু বলে ফেললাম, যদি বিজ্ঞাপন করতেছি। আরেকটা জিনিস, সেটা তুমি যদি চাও সে আরেকটা কাজও সেটা করতে পারো। সে কাজটা হচ্ছে যে আমাদের এইচএসসি 27, এখানে আবার গেলাম, এইচএসসি 27 গেলাম। এইচএসসি 27 যাওয়ার পরে যখন মাস্টার বুক গুলো ফার্স্ট অফ অল দেখা যায়, মাস্টার বুক গুলো যদি ফার্স্ট অফ অল দেখে ফেলি, তারপর আমি সেকেন্ড পেজে যাবো। সেকেন্ড পেজে যাওয়ার পরে আমাদের আমি এইচএসসি অ্যাকাউন্টিং বান্ডেলটাও কিনতে পারি। সো এখানে মানে যদি তোমার ফাইন্যান্স অ্যাকাউন্টিং দুইটা সাবজেক্টই থাকে, সেক্ষেত্রে তুমি যেটা করবা যে বান্ডেলটা কেনার জন্য চেষ্টা করবা। তুমি চাইলে বাংলা ইংলিশ আইসিডিও মানে এইটাও কিনতে পারো, বাংলা ইংলিশ আইসিডি সহ শুধু এইটাও কিনতে পারো। এগিয়ে জানে ক্লিক করো। তো এখানে তোমাদের সুন্দর একটা প্রোমো কোড আছে। প্রোমো কোডটা হচ্ছে জাস্ট প্রোমো কোডের মধ্যে আসবা, দেখবা জাবেদা 27। এটা কেউ ভুলবা না, আমি জানি। যা JABEDA, জাবেদা 27 জাস্ট লিখে ক্লিক করলেই হয়ে যাবে আমাদের। আরে এন্টার হয় না কেন? ডিসকাউন্ট আসতে চাচ্ছে না। তো জাবেদার সাথে 27 প্রোমো কোডটা ইউজ করলে 3500 টাকার একটা ডিসকাউন্ট শো করতেছে আপাতত, হোয়াটএভার ইট ইজ। জিনিসটা হচ্ছে আমাদের তখন দুইটা কোর্সের প্রাইস হবে 3500 টাকা। সো সবকিছু বলে ফেললাম, কোর্সের প্রমোশন হয়ে গেল, সবকিছু ডান। আর দিন শেষে কথা হচ্ছে ভাইয়া কি, দিন শেষে কথা হচ্ছে যারা এতক্ষণ ক্লাস করছো ওদের জন্য একটা অনেক বড় ধন্যবাদ। তার কারণ এতক্ষণে আমরা যা করছি, আমি বিলিভ মি অর নট, তোমার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, তুমি কখনো কখনো এখান থেকে অ্যান্সার করবা। সো মনোযোগ দিয়ে এই পুরা ক্লাসটা যারা দেখছো, শুনছো, ক্লাস করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি মানে ক্লাসটা ভালো লাগে, তাহলে ইনভাইট থাকবে যেন কোর্সটা তোমরা কিনে ফেলো। আর তোমাদের যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে 16910 এই নাম্বারটায় কল দিও। আর ক্লাসের টাইপটা আমি এইচএসসি 27 স্টার স্টুডেন্ট এই গ্রুপে দিয়ে দিব। সো ওখান থেকে দেখে নিতে পারবা। সো টিল আওয়ার নেক্সট ক্লাস, যেটা 15 তারিখে হবে, তোমার ফ্রেন্ডস এন্ড অল সবাইকে নিয়ে আসবে ক্লাসটা করতে। ওই ক্লাস একটা ধামাকা হবে। সো টিল দেন